বিকল্প কে কে হতে যাচ্ছে নতুন বিকল্প? আপনারা জানেন সুধী দর্শক মন্ডলী, অনেক প্রতীক্ষার পর, অনেক রক্তের পর আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই অপেক্ষা করছি একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং আগামী 2-1 সপ্তাহের মধ্যেই একটি নতুন সরকার গঠিত হবে। তো কে হতে যাচ্ছে এই সরকার, কোন দল এই সরকার গঠন করবে, বা কারা কারা এই 300 আসনের এই সংসদে জনগণকে রিপ্রেজেন্ট করবে, সেই আলোচনার ব্যাকগ্রাউন্ডে আমরা গত কয়েকদিন ঢাকা বাংলাদেশে যে 300 আসন আছে সেগুলোর প্রতিটা আসনের ডিটেইল অ্যানালাইসিস করেছি। একটি আসনে নির্বাচন হবে না, একজন প্রার্থী মারা যাওয়াতে 299টা আসনের আমরা ডিটেইল তথ্য, হিস্টোরিক ট্রেন্ড, প্রার্থীদের যোগ্যতা, কোন প্রার্থী কতটুকু এগিয়ে আছেন, কে কে কিরকম ক্যাম্পেইন করছেন, সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করেছি আমাদের বিশেষজ্ঞদের সাথে। এখন একেবারেই শেষ পর্যায়ে আমরা এই আলোচনায় আছি। আমরা এখন ঢাকার যে 20টা আসন সেটা নিয়ে আমরা আলোচনা করব আসন সমীকরণ এই অনুষ্ঠানে, এবং আলোচনার পরে আমরা প্রতিটা আসনের এতদিন যেভাবে আমরা বাকি 280টা আসনের উপরে কাজ করেছি, প্রেডিকশন করেছি, আমরা ঢাকার ব্যাপারেও একটা ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করব। আমাদের সাথে বেশ কয়েকজন গত এই কয়েকদিন উপস্থিত ছিলেন। আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছিলেন এতেশামুল হক, এখন উনি নেই, তো উনিও আমাদের সাথে বেশ কয়েকটা সেশনে ছিলেন। আমাদের সাথে সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ ছিলেন এবং আমাদেরকে প্রচুর ফিল্ড লেভেলের ইনসাইটস দিয়ে হেল্প করেছেন। এই শেষ সেশনটা যে ঢাকার 20টা আসন নিয়ে করবো, সেখানে আমার সাথে উপস্থিত আছেন জ্যোতি রহমান, উনিও মোটামুটি আমাদের সব 20 সেশনের সাথে উপস্থিত ছিলেন। উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন, প্রচুর সময় দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য, ওনাকে ধন্যবাদ। উনি একজন অর্থনীতিবিদ পেশায়, বাট রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতি নিয়ে রেগুলার কলাম লেখেন, এবং উনি কাউন্টার পয়েন্ট যে ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর। যদি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই সময়টুকু দেওয়ার জন্য আমাদেরকে, এবং আমার ধারণা দর্শকরাও আপনার আলোচনা অনেক উপভোগ করেছে। তো আমরা অল আইজ অন ঢাকা, এখন আমরা ঢাকার উপরে আলোচনা করব, বাট ঢাকায় 20টা আসনে যাওয়ার আগে আমরা একটু শুধু দেখে নেই ঢাকা বাদে যেই 63টা ডিস্ট্রিক্টে আমরা কাজ করেছি বা আমরা আলোচনা করে প্রেডিক্ট করেছি, সেই 63টা ডিস্ট্রিক্টের কি অবস্থা, বর্তমানে কি দাঁড়াচ্ছে। আমরা যদি একটু দেখি, অলরেডি 279টা আসনের আমরা প্রেডিক্ট করেছি আলোচনা করার পর। একটি আসনে যেটা বললাম, শেরপুরের একটি আসনে প্রার্থী মারা যাওয়াতে ইলেকশন এখন হচ্ছে না, পরে হবে। আর বাকি সবগুলিতে আমরা আলোচনা করেছি। এখন ঢাকার 20টা বাকি। তো ঢাকার 20টা বাদ দিয়ে বিএনপি জোটের আমাদের প্রেডিকশন অনুযায়ী 155টা এখানে তারা পাবে আমাদের এই প্রেডিকশন অনুযায়ী। জামাত বা এনসিপি জোট 86টা তারা পেতে যাচ্ছেন। জাতীয় পার্টি 4টা, স্বতন্ত্র 29টা এবং ইসলামিক আন্দোলনের 4টা। এখানে বলে রাখা ভালো যে স্বতন্ত্র যেই প্রার্থীরা আমরা 29টা প্রেডিক্ট করেছি, তার মধ্যে একটা বড় অংশ, অ্যাটলিস্ট প্রায় 20টার মতো অংশ কিন্তু আবার বিএনপির বিদ্রোহী প্রার্থী। তো সেটা আলটিমেটলি হয়তো ইলেকশনের পরে বিএনপিতেই অনেকেই হয়তো জয়েন করবে। যাই হোক, সেটা একটা স্পেকুলেশন, বাট সোফার এটা একটা সিনারিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং ঢাকার পরে আমরা এই সেশনের মধ্যেই আমরা ফাইনাল ট্যালিটা আপনাদের কাছে দিব। এখানে যদি একটু বলে রাখি, আপনারা দেখছেন এখানে জামাত বা এনসিপি জোট, এখানে সবুজ কালার বিএনপি জোট লাল কালার, এবং অন্যান্য যারা আছেন তারা ব্লু বা নীল কালার, ইসলামিক আন্দোলন বেগুনি। তো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন কে কোন পার্টি কোন জোনে বা কোন জেলায় আছে, এবং সেখানে আপনারা এটাও দেখতে পারবেন যে এখানে গ্রিনের মধ্যেও 2 ধরনের ভাগ আছে।
একটা ডার্ক গ্রিন, একটা হালকা গ্রিন। লালের মধ্যে দুই ধরনের ভাগ আছে, ডার্ক রেড এবং লাইট রেড। তো একটু যদি এক্সপ্লেন করে দেই যে যেই আসনগুলি দেখবেন গ্রিন, ডার্ক গ্রিন, সেগুলিতে আসলে যারা আমাদের সাথে উপস্থিত ছিলাম সবাই একমত যে এগুলি যাবে এই পার্টিকুলার পার্টির কাছে, এইখানে গ্রিনের জন্য জামাতের কাছে। আবার যদি সবাই একমত না হয় বা মেজরিটি একমত হয়, তাহলে সেগুলিকে আমরা হালকা গ্রিন রেখেছি। তিনজনের মধ্যে যদি দুইজন একমত হয়। একইভাবে লালের ক্ষেত্রেও সেম, যেগুলোতে ডার্ক রেড সেগুলিতে আমরা সবাই একমত হয়েছি, যেগুলিতে হালকা রেড সেগুলিতে আমরা মেজরিটি একমত হয়েছি, ফুল একমত হয়নি। সেভাবে আমরা জিনিসটাকে অ্যাভারেজ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আমরা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এবং টোটাল এখন পিকচার দাঁড়াচ্ছে এরকম। এবং আমরা এই অনুষ্ঠানের শেষে আমরা আপডেট করে ঢাকারটাকে আপডেট করে আপনাদের সামনে আবার তুলে দেব। তো আসুন আমরা শুরু করি ঢাকার 20টা আসন নিয়ে। প্রথমে শুরু করছি আমরা ঢাকা 1 দোহার উপজেলা, নবাব ও নবাবগঞ্জ উপজেলা। এখানে দুইজন না, ইনফ্যাক্ট এখানে আরো কয়েকজন প্রার্থী আছেন, বাট বিএনপির প্রার্থী হচ্ছেন খন্দকার আবু আশফাক, জামাত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের কাছেই এই আসনটি, এবং মুন্সিগঞ্জে আমরা যখন প্রেরিট করি সেখানে দেখেছি মুন্সিগঞ্জের 3টা আসনের দুটোই বিএনপিতে যাবে, এবং একজন বিএনপি পন্থী বিদ্রোহী ওনার কাছে গেছে, এবং সেখানে কিছুটা হয়তো ভোটিং ট্রেন্ডের যথেষ্ট মিলও আছে। এবং এই আসনটা সবসময় মোটামুটি বিএনপির দিকেই ঝুঁকে থাকে। এই আসনে গত দুবার ব্যবসায়ী সালমান রহমান এই আসনটা জিতেছিলেন, এবং এই আসনটা বিএনপির আগের সময়ে নাজমুল হুদা উনি জিতেছিলেন নিজের বাসা ওখানে, এবং নিজে ওখানে প্রচুর কাজ করেছেন, এবং ওনার মেয়েও এবার ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়েছেন, এবং হয়তো কিছু ভোট উনিও ভালো ভোট হতে পাবেন। বাট মূল প্রতিদ্বন্দ্বী হয়তো এই দুজনের মধ্যেই হবে। যদি আপনার এই আসন সম্পর্কে মতামত। হ্যাঁ, এবং এখানে আপনার খন্দকার আবু আশফাক উনি নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ আমাদের। সো উনি নতুন ক্যান্ডিডেট অবভিয়াসলি। মানে নাজমুল হুদা সাহেব তো ইন্তেকাল করেছেন, ওনার মেয়ে নাজমুল হুদা সাহেব বেঁচে থাকতেই হি হ্যাড লেফট বিএনপি, অ্যান্ড আপনার বোধহয় সেটা 2010 বা 11 অন্য একটা কি জানি একটা দল খুলেছিলেন উনি, এবং সেটা অনেকদিন আগে, সেটা আর কি আপনার মানে 2013 নির্বাচন, মানে 14 নির্বাচনের আগেই। সো হ্যাঁ, কাজেই ওনার মেয়ের বোধহয় আপনার যদিও পার্সোনাল কিছু সিম্প্যাথি হয়তো থাকতেও পারে, বাট এটা এতদিন আগের কথা যে মানে সেটা কোনো ইমপ্যাক্ট আমি একটু আপনার জাস্ট একটু অ্যাড করি। মানে ওই এলাকায় আমি রিসেন্টলি গিয়েছিলাম। ওনার মেয়ে কিন্তু যথেষ্ট পলিটিক্যাল, হ্যাঁ, মানে ওনার ছেলেও আছে, বাট ওনার মেয়ে কিন্তু ওনার বাবার লিগেসি বজায় রেখে যথেষ্ট পরিমাণ লোকাল কাজ করে উনি, এবং মানে গ্রামের সাথে খুব ভালো সম্পর্ক। তো বাট উনি হয়তো বিএনপিতে থেকে যদি উনি নমিনেশন পেত বা জোট থেকে পেত, তাহলে হয়তো উনি জিতেও আসতে পারতেন। নিশ্চয়ই, সেটাই আমি সেটাই বলতে যাচ্ছিলাম আর কি, যে আপনার এখানে যদি সেটাই উনি যদি এনসিপি বা জামাত বা মানে কোনো পার্টি সাপোর্ট তৈরি করতে পারতো, তাহলে পরে শি কুড হ্যাভ বিন এ ভেরি এফেক্টিভ মানে কম্পিটিশন, কিন্তু সেটা তো হয়নি। আর যেখানে খন্দকার আবু আশফাক হি ওয়াজ উপজেলা চেয়ারম্যান, এবং বিএনপি এখানে কোনো রেবেল ক্যান্ডিডেট নেই, সো পার্টি ইজ ইউনিফাইড বিহাইন্ড হিম, সো আমি এটা বিএনপিকে দিচ্ছি। ওকে, আমি আপনার সাথে একমত। এই এলাকায় বা এই জোনে জামাতের ওই লেভেল স্ট্রং প্রেজেন্স কিন্তু ছিল না। এখন তারা অনেক স্ট্রং হয়েছে, যেটা আমি লোকাল খবর পেয়েছি। বাট আর যেহেতু খন্দকার আবু আশফাক নিজেই উপজেলা চেয়ারম্যান ছিলেন, এই আসনটিতে সবসময় বিএনপির একটা বড় ধরনের রোল, মানে ইনফ্লুয়েন্স ছিল আশেপাশে যে জেলাগুলো, মুন্সিগঞ্জ, সেটা। তো আমিও আপনার সাথে একমত, বাট আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ঢাকার এই 20টা আসনে যে আমরা যদি জামাতের হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখে করি, তাহলে পরে আমরা একটা সিটও জামাতকে দিতে পারবো না। কারণ হচ্ছে যে মানে জামাত এখানে ইলেকশন আগে করেইনি, করেনি কখনো।
করেনি, বাট আই ডোন্ট থিঙ্ক ইট ম্যাটার্স, মানে ইটস মাচ মোর ইম্পর্টেন্ট আসলে যে ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট, মানে সারা দেশে ইট ম্যাটার্স। আমরা যখন অন্য জায়গাতে যাব, আমরা যখন মানে কথার কথা আর কি আপনার কোনো র্যান্ডমলি টাঙ্গাইলে অথবা মনে করেন আপনার মানে চাঁদপুরে বা এরকম অন্য জায়গাতে যাব, তখন করেছি যখন, তখন সেখানে আর কি ওই হিস্টোরিক্যাল বেস প্লাস 20% 30% দোজ থিংসই আর কি। কিন্তু ঢাকা শহরে এই 20টা আসনে বোধ হয় আমাদের ইতিহাস খুব একটা, মানে ইটস ইন্টারেস্টিং টু নো, কিন্তু ঐতিহাসিকভাবে জামাত পাইনি বলে এবার পাবে না, দ্যাট উড বি টু সিম্পলিস্টিক। আই এগ্রি। ঢাকা সবসময় আসলে একটু বেশ যেটা সুইং এ চলে আর কি, এবং হিস্টোরিক্যালি দেখা গেছে যে যখন সুইং করে একদিকে বেশি সুইং করে। হ্যাঁ, তো আমরা আসি ঢাকার আরো বেশ কিছু আসন আছে। এটা আসলে ঢাকার দুইটা টেকনিক্যালি মানে ঢাকার মধ্যে, বাট এটা কিন্তু ঢাকা সিটির বেশ দূরে, মানে এটা অলমোস্ট কাইন্ড অফ নদীর পাড়ে। হ্যাঁ, অতএব এটাকে ঢাকার মেইন ঢাকার মধ্যে আসলে যেটা আমরা একটু আগে বলছিলাম যে গাজীপুর বা নারায়ণগঞ্জ ইজ মাচ ক্লোজার টু ঢাকা দেন এই দোহার উপজেলা বা নবাবগঞ্জ উপজেলা। তো আমরা আগায়, বাট এই পার্টিকুলার আসনে আমি আর আপনি দুজনই বিএনপিকে পেইড করছি। তো আমরা যদি এর পরের আসনে যাই কেরানীগঞ্জ, কেরানীগঞ্জটা ঢাকা থেকে আরেকটু কাছে, দোহারের মতো অত দূরে না। বাট এখানে দুইজন প্রার্থী আছেন, একজন আমানুল্লাহ আমান, উনি হেভিওয়েট প্রার্থী, এবং আব্দুল হক জামাত প্রার্থী। বাট উনি বোধহয় জামাতের অরিজিনাল মানে রাজনীতি করা না, বাট জামাত রিসেন্টলি উনি জয়েন করেছেন। তো আর এখানে বিএনপি তো আমরা জানি আমানুল্লাহ আমান কয়েকবার এমপি হয়েছিলেন এবং ছাত্রনেতা, পপুলার ছাত্রনেতা। জ্যোতি, এখানে আপনি এখানে আসলে আপনার আব্দুল হক সাহেবকে জামাত নিয়ে এসেছেন একটা লোকাল অ্যাকসেপ্টেন্স তৈরি করার জন্য, সেটা হয়তো ভবিষ্যতে তাদেরকে হেল্প করতে পারে। কিন্তু আমানুল্লাহ আমান এখনো পর্যন্ত হি হ্যাজ বিন মানে সাফিসিয়েন্টলি হেভিওয়েট, সাফিসিয়েন্টলি আপনার তার লেগেসি উপরে ওয়েভের উপরে বোধহয় এবারও বের হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে। আই ডোন্ট থিঙ্ক যে দের ইজ এনাফ রিজন টু সে যে মানে আমানুল্লাহ আমান আপসেট হয়ে হেরে যাবেন এখানে। সো যদি এটা এমন হতো যে কোনো জুলাইয়ের ফ্রন্টলাইন কোনো নেতা বা এরকম কিছু, তাহলে পরে হয়তো কন্টেস্ট হিসেবে চিন্তা করা যেত, কিন্তু আই এম গোইং টু কল ইট ফর আমানুল্লাহ আমান। ওকে, আমি মনে করি এটাতে ভালো কম্পিটিশন হবে, যেহেতু আবারও এটা আপনিও বলছেন, আমিও মনে করি যে ঢাকা যে কাইন্ড অফ ফ্লো ভোট, মানে সুইং দুই দিকেই যেতে পারে। আমি সুইং জামাতের দিকে ধরে নিয়েও আমি আসলে আমানুল্লাহ আমাকে এগিয়ে রাখবো, বিকজ ওনার তো নিজের একটা পার্সোনাল একটা বেজ ওখানে অনেক দিন ধরেই আছে, এবং এই আসলে প্রায় উনি 20-25-30 বছর ধরেই কাজ করছেন। তো সেই জায়গাতে আমি ওনাকে এগিয়ে রাখবো। তো 1 আর 2 আমরা দুজনই এগ্রি করছি যে বিএনপির দিকে যাবে। 3 হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা জিঞ্জিরা, আগানগর, তেঘরিয়া, গোন্ডা ও সুবাদ্দা। এখানে গয়েশ্বর রায়, চন্দ্র রায়, এখানে উনি প্রার্থী, আগেও এখানে উনি প্রার্থী ছিলেন, এবং এখানে জামাতের প্রার্থী শাহিনুল ইসলাম। তো এটা বেসিক্যালি জাস্ট বুড়িগঙ্গার ওই পারে। তো আপনার মানে অলমোস্ট ইজ পার্ট অফ ঢাকা, কারণ এখন তো এখানে কানেক্টিভিটি অনেক ভালো, বেশ কয়েকটা ব্রিজ আছে। তো ঢাকায় লোকজন এখানে ইজ ভেরি মাচ পার্ট অফ ঢাকা সিটি, মেইন ঢাকা সিটি। তো এখানে প্রেডিকশন কি হবে? এগেইন আপনার গয়েশ্বরচন্দ্র রায় ন্যাশনাল লিডার, মাইনরিটি কমিউনিটি আছে, আবার ইয়ে থেকে আর কি আপনার বিএনপির হিস্টোরিক্যাল বেসও আছে। সো আমি লেগেসি হিসেবে এখনো অবশ্যই জামাতের ভোট প্রচুর সুইং পাবে, প্রচুর সুইং, কিন্তু ইয়ে থেকে মানে এখনো পর্যন্ত গয়েশ্বরচন্দ্র রায়ের লেগেসির জন্যই আমি ওনাকে এগিয়ে রাখবো। ওকে, আপনি তারা এটা দিচ্ছেন। আমি এক্ষেত্রে একটু হয়তো ডিফারেন্ট অপিনিয়ন দিব, কারণ যে জায়গাটা, হ্যাঁ অফকোর্স ওই জায়গাটাতে একটা মাইনরিটি কমিউনিটির ভোট আছে, বাট এটা এরকম না যে লাইক বাগেরহাট বা গোপালগঞ্জ এই এত না, ম্যাক্সিমাম হয়তো 10% মতো হবে। তো বাট ওই এলাকাটা যতটুকু আমি জানি বেশ মানে একটা অংশ বেশ কনজারভেটিভ। তো সেই জায়গাটাতে এক ধরনের জামাত হয়তো বেশি ইনফিল্ট্রেট করতে পারবে, এবং এটা ঢাকা, আবার ঢাকার একটু বাইরে জামাত যেই ওয়েতে ক্যাম্পেইন করে, ডোর টু ডোর, মানে একেবারে হোম লেভেল,
সেইখানে এইখানে একটু লো ইনকাম বা লোয়ার মিডল ক্লাস ইনকামের লোকজন আছে, কনজারভেটিভ লোকজন। আমি ওই সব দিক বিবেচনা করে এবং ন্যাশনাল সুইং, আমি এই আসনটাতে একটু বোল্ড ওয়েতেই আমি জামাতকে পেইন্ট করছি। তো আপনি পেইন্ট করছেন গয়েশ্বর রায় বিএনপি, আমি পেইন্ট করছি জামাত। আমি যদি একটু এরপরে আসি, ঢাকা 4, এটা শ্যামপুর থানা কদমতলী। তানভীর আহমেদ বিএনপি প্রার্থী এবং সৈয়দ জয়নুল আবেদিন। মোস্ট প্রবাবলি তানভীর আহমেদের বাবা বোধহয় এমপি ছিলেন, সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ, লং টার্ম বিএনপি এমপি ছিলেন। উনি তো বোধহয় বেঁচে আছেন নাকি? উনি কি বেঁচে আছেন নাকি উনি মারা গেছেন? তো জানেন উনি বেঁচে আছেন? উনি দাঁড়ান নাই, উনি আমি ঠিক শিওর না। হ্যাঁ, আমার ধারণা, হ্যাঁ, আমি যতদূর জানি, আমি শুনিনি যে উনি মারা গেছেন, এটা শুনিনি। সো আমি তাহলে অ্যাজিউম করছি আর উনি বেঁচে আছেন, কিন্তু বয়স তো নিশ্চয়ই কম হবে না। হোয়ারএজ তানভীর আহমেদ, মানে ছবি দেখে তো দেখাই যাচ্ছে যে এরকম যে হি ইজ এ ইয়াং ম্যান। সো ওনার ছেলেকে হয়তো এখানে নমিনেশন দেওয়া হয়েছে, এবং ওই ফ্যামিলি লেগেসির ইয়ে থেকেই আমি এগেইন এটা বিএনপির পক্ষে দিচ্ছি। সালাউদ্দিন আহমেদ এই অঞ্চলে হি ওয়াজ ভেরি পপুলার। উনি হেরেছেন 2008-এ। 2008-এর ইলেকশনে তো আপনার মানে দ্যাট ওয়াজ এ ন্যাশনাল সুইং এগেইনস্ট বিএনপি, ভেরি স্ট্রং সুইং এগেইনস্ট বিএনপি, কিন্তু তার আগে উনি হি হ্যাড বিন অলওয়েজ ভেরি কম্পিটিটিভ। আবার এই সিটটা আবার 2008-এর আগে কিন্তু, মানে 2008-এর আগে ঢাকায় 8টা সিট ছিল, পরে বেড়ে 20টা করা হয়েছে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে, একটু যদি আমার স্ক্রিনে আবার দেখি, এই এটা তো শ্যামপুর থানা। এটা কি মানে একটু ঢাকার কোন দিকে? একটু ঢাকার একটু ইস্ট সাইডে মোস্ট প্রবাবলি, মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাউথ ইস্ট সাইডে, সাউথ ইস্টের দিকে আর কি। আচ্ছা, তো আমি এই আসলে আপনার সাথে একমত যে তানভীর আহমেদ, যেহেতু ওনার বাবার একটা লিগেসি আছে, এই আসনে ট্র্যাডিশনাল অনেক একটা ভোট বেজ আছে। আমি এই আসনে তানভীর আহমেদকে আপনার সাথে এগ্রি করছি। তো আমি ঢাকা 4 আমরা দুজনেই এগ্রি করছি তানভীর আহমেদের দিকে যাবে। ঢাকা 5-এ এখানে আসি, ঢাকা দক্ষিণ সিটি। এইখানে নবিউল্লাহ, উনি মোস্ট প্রবাবলি বিএনপি নতুন প্রার্থী, এবং কামাল হোসেন জামাতের প্রার্থী। তো এই আসনটা তৈরি হয়েছিল 2008-এ, মানে তার আগে এই আসনটা ছিল না। সো ইট ইজ এ নিউ সিট ইন 2008। 18-তে এখানে নবিউল্লাহ সাহেব কন্টেস্ট করেন, এবং 18-তে উনি 50,000-এর উপরে ভোট পান। সো যেহেতু উনি আগে ইলেকশন করেছেন, দুজনেই নতুন, কিন্তু নবিউল্লাহ সাহেব আগে ইলেকশন করার এক্সপিরিয়েন্স আছে। আপনি যেটা বলেন যে ইলেকশন ইটস এ টাফ বিজনেস, ইউ হ্যাভ টু নো হাউ টু ডু দিস থিংস। সো কামাল হোসেনের জন্য উনি নতুন ক্যান্ডিডেট, মানে দুজনেই রিলেটিভলি ইয়াং। সো সেখানে আমি নবিউল্লাহ সাহেবকে এগিয়ে রাখছি, যেহেতু উনি আগে একটা এক্সপিরিয়েন্স আছে ইলেকশন করার। ওকে, আমিও এখানে আসলে মনে করতেছি, যেহেতু একটু কম্পিটিটিভ নিউ এবং দুজনের কেউই ন্যাশনাল ফিগার না, তো যেটা আমানুল্লাহ আমান বা গয়েশ্বর রায় যে বেনিফিটটা পেত, ওই বেনিফিটটা হয়তো নবিউল্লাহ ওভাবে পাবে না। বাট নিশ্চয়ই ওনার লোকাল ক্রেডিবিলিটি আছে, দলের মধ্যে ক্রেডিবিলিটি আছে। বাট ডিসপাইট অল দিস, আমি এখানে মনে করছি সুইংটাই মেইন হতে ইম্প্যাক্ট ফেলবে। তো আমি এই আসনে এগিয়ে রাখছি কামাল হোসেনকে। সো আমরা যদি ঢাকা 5 মানে কাউন্ট করি, তা ঢাকা 5 হচ্ছে জ্যোতির রহমান আপনি দিচ্ছেন বিএনপি, আমি দিচ্ছি জামাত। আচ্ছা, ঢাকা 6-এ আসি আমি। ইশরাক হোসেন বিএনপি প্রার্থী এবং আন্দুল মান্নান জামাত প্রার্থী। জ্যোতি, ইশরাক হোসেন তো আসলে পরিচয় দেওয়ার কিছু নাই এখানে। ইশরাক হোসেন তো অবশ্যই সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকা ওয়াজ আ রিনাউন্ড ফ্রিডম ফাইটার। তার থেকেও বড় কথা হচ্ছে যে উনি 91 সালে শেখ হাসিনাকে এই আসন থেকে হারিয়েছিলেন, বা এই আসনটা তখন যেটার অংশ ছিল আর কি। এবং সেইখানে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে শেখ হাসিনা এই আসনটায় দাঁড়িয়েছিলেন, কারণ হচ্ছে এই আসনটা শেখ মুজিবুর রহমানের আসন ছিল। শেখ মুজিবুর রহমান এই আসনে সেই 1954-এ ইলেক্টেড হন। তো সেইখানে মানে শেখ মুজিবুর রহমানের আসনে শেখ হাসিনাকে হারিয়ে দেওয়া সাদেক হোসেন খোকা, এন্ড তারপরে হি নেভার লস্ট।
তো সেখানে তার ছেলে হিসাবে ইশরাক হোসেন যিনি আর কি আপনার তার নিজেরও আন্দোলনের ইতিহাস আছে হাসিনা সরকারের বিরুদ্ধে, আমি এখানে কমফোর্টেবলি বলতে পারি যে এটা ইশরাক হোসেন জিতবে। ওকে, আমিও তো আপনার সাথে এই ক্ষেত্রে একমত হচ্ছি, পার্টিকুলার এই আসনের ক্ষেত্রে, যে যেহেতু অনেক পরিচিত এবং ওনার একটা বড় একটা অর্গানাইজেশন, মানে যেহেতু স্ট্রাকচারও আছে এবং হয়তো এবং উনি মেয়র ইলেকশনও করেছিলেন। হ্যাঁ, মেয়র ইলেকশনে করেছিলেন, তবে এটা উনি বেশ কয়েকবার এই প্রসেস দিয়ে গেছেন। তো আব্দুল মান্নান, বাট এই আসনে ঢাকার প্রতিটা আসনে আমার ধারণা খুব ক্লোজ কন্টেস্ট হবে। কোনো আসনেই আমি, এটা আমার হয়তো এই প্রেডিকশনটা একটা ওয়ান অফ দ্য প্রেডিকশন, কোনো আসনে আমার ধারণা 5-7% বেশি মার্জিনে কেউ জিতবে না। তো ভেরি কম্পিটিটিভ হবে। তো সেই অর্থে ইশরাক হোসেন জিতলেও আমার প্রেডিকশন অনুযায়ী বা আপনার প্রেডিকশন অনুযায়ী খুব টাফ ফাইট হবে। তো আমিও ইশরাক হোসেনকে প্রেডিক্ট করছি। আচ্ছা, তো ঢাকা 7-এ যাই। ঢাকা 7 এটা একটা ইন্টারেস্টিং আসন, কেননা আমি যতদূর জানি যে জামাতের কনফিডেন্স এই আসনে সবচেয়ে বেশি, ইভেন অ্যাজ হাই অ্যাজ জামাতের আমির। তো আমি এবং জামাত যেমন বলে তারা ঢাকা যদি 2টা আসন জিতে তাহলে আমিরের আসন এবং এই ঢাকা 7, এটা কারণটা হচ্ছে যে এখানে মিস্টার এনায়ের উল্লাহ উনি একেবারে এখানকার লোকাল, এখানে নট দ্যাট উনি জামাত বলে জিতবে, মানে আইডিয়াটা হচ্ছে যে এখানে উনি বেসিক্যালি হিজ, আর পুরান ঢাকা যেহেতু এটা পুরান ঢাকায় মাচ মোর পার্সোনালিটি ডিভেন একটা জায়গা, যেটা হানিফ সাহেব যেরকম জিততো বা ইভেন অন্যান্যরা যেরকম জিততো। তো ওই ফর দ্যাট ম্যাটার সাদেক হোসেন খোকা, ইশরাক হোসেন, তাদেরকেও আপনি ওইটাও বলতে পারেন আর কি, যেটা যে খালি বিএনপির ভোট হয়তো পাবে তা না, মানে ওই পার্সোনালিটি এটা ওখানেও হতে পারে। উনি এখানে আসলে উনি নিজের যেটা পুরান ঢাকার ক্লাসিক পুরান ঢাকার ব্যবসায়ী, যেটা একেবারে আদি ব্যবসায়ী, তো এই অর্থে উনি এগিয়ে আছেন বলে জানি, এবং বেশ কিছু লোকালরাও এটা বলেছে যে অ্যাটলিস্ট অন্য আসন থেকে এই আসনটা একেবারে ডিফারেন্ট। তো ওই পার্সপেক্টিভে আমার ব্যক্তিগত প্রেডিকশন থাকবে যে এই আসনে জামাত জিতে আসবে, just because not because জামাত, mainly because of his individual personality. So এটাও again one of the new seats 2008 created, এবং তারপরে তো যেহেতু ইলেকশন হয়নি, দুজনই মানে এখানে নতুন ক্যান্ডিডেট। সো বিএনপির ক্যান্ডিডেটের এমন কোনো পার্টিকুলার কারণ নেই যে মানে আপনার ইনফরমেশনটাকে ডিসকাউন্ট করার মতো খুব একটা স্ট্রং কোনো আর্গুমেন্টও নেই এখানে। মানে এমন না যে মানে আপনার যে হামিদুর রহমান তার ফ্যামিলি লেগেসি সেরকম যে 5 বারের এমপি বা 5 বারের এমপির ছেলে বা ভাই বা এরকম কিছু ইয়েটি আর কি। সো হ্যাপি টু গো উইথ ইয়োর্স জামাত। আচ্ছা, আপনারা এটা জামাত প্রেডিক্ট করছেন, আমিও প্রেডিক্ট করছি, দুজনই। তাহলে আমরা এখানে যাচ্ছি, এটা ঢাকা 8, এটা সবচেয়ে ওয়েল টকড অ্যাবাউট ঢাকা আসন মোস্ট প্রবাবলি। তো এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, আমার ধারণা দর্শকরা আপনারা প্রতিদিন আপনাদের ফিডে এই এনাদের সম্পর্কে দেখেন। তো লেটস কাইন্ড অফ নট ওয়েস্ট টাইম। আমাদের কোনো দর্শক যদি এটা দিয়ে আমাদের দর্শক যদি এটা যেটা যারা দেখছেন তারা যদি এটা না জানেন তাহলে আমাদের দর্শকও হবেন না আপনারা। সো সেটাই। জি, আমি এটা আব্বাস সাহেবকে দিচ্ছি। হ্যাঁ, আপনি আব্বাস সাহেবকে দিচ্ছেন। আমিও এটা আমি মনে করি যে মানে ফ্র্যাঙ্কলি নাসিরউদ্দিন পাটোয়ারি এই আসনটা আসলে আমরা সবাই জানি যে শহীদ ওসমান হাদি খুবই দুর্ভাগ্যজনক এবং আনফরচুনেটলি এই আসনে উনি দাঁড়ানোর প্ল্যান করেছিলেন। উনি ইলেকশন শিডিউলের আগেই অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞের শিকার হন। তো তখন এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়িয়েছে, বাট উনি নট দ্যাট শহীদ ওসমান হাদির অর্গানাইজেশন থেকে দাঁড়ায়নি বা ইন্ডিভিজুয়াল থেকে দাঁড়ায়নি, এনসিপি থেকেই দাঁড়িয়েছে। তো এই আসনে আসলে মানে এই জন্য এই আসনের একটা আলাদা ইন্টারেস্ট আছে, এটা অনেকেই ইমোশনাল অনেক ক্ষেত্রে। তো আমার কাছে ফ্র্যাঙ্কলি মনে হয়েছে যে যদি এই আসনে ইনকিলাব মঞ্চ বা অন্য কেউ কারো থেকে দাঁড়ালে হয়তো একটা ইমোশন কাজ করতো, বাট নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো দাঁড়িয়েছে, বাট উনি অফকোর্স ওসমান হাদির
ব্যাপারটা তার ইলেকশন ক্যাম্পেইনে অনেক এনেছে, বাট লেটার অন আমার মনে হয় এখানে মাছ মোর ব্যক্তিগত আক্রমণের ব্যাপারটা চলে আসছে। তো এটা হয়তো ওনাকে ওনার একটা বেসকে অফকোর্স অ্যাট্রাক্ট করেছে। উনি হয়তো এটা মানে সবসময় নিউজে থাকা দ্যাট অ্যাকচুয়ালি হেল্প, নো ডাউট। কারণ উনি যেই পরিমাণ মিডিয়া কাভারেজ পেয়েছেন, সেটা যদি উনি কমার্শিয়ালি কিনতে লাগতেন হয়তো মানে 10 কোটি টাকা আরো বেশি লাগতো। সেই অর্থে উনি ফ্রি মিডিয়া কাভারেজ পেয়েছেন জাস্ট বিকজ অফ হিজ মানে স্টাইল, যেটা আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও দেখি যে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা ইচ্ছে করেই বলা হয় যে যাতে মিডিয়া এটা নিয়ে কথাবার্তা বলে। ওই 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 দিক থেকে উনি যথেষ্ট সফল, যে মানে মিডিয়া অ্যাটেনশন গ্র্যাব রাখা, প্রতিদিন লোকজনের সামনে আসা, দ্যাট ইজ পারফেক্ট। বাট এটা কি ভোটে ট্রান্সলেট করবে কিনা সেটা আই ডাউট, বিকজ মির্জা আব্বাসের আসলে ওনারও সাদেক হোসেন খোকা বা অন্যদের মতো বড় একটা লিগেসি আছে এখানে। উনি প্রায় 40-50 বছর ধরে এই আসনের সাথে, এই লোকালিটির সাথে খুব কানেক্টেড। তো সেটা ওয়ান কাইন্ড অফ মানে কট্টুক লোকাল ইস্যু ভার্সেস কট্টুক ন্যাশনাল ইস্যু, সেটার একটা হয়তো ফাইট হবে। বাট এই আসনেও আমার ধারণা কম্পিটিশন হবে। মানে যদিও মির্জা আব্বাস মানে আমরা প্রথমে তো মনে করেছিলাম মির্জা আব্বাস এটাতে অলমোস্ট কাইন্ড অফ রেকর্ড ভোটে জিতবে, হয়তো নাও হতে পারে, মার্জিন হয়তো এত বেশি হবে না। বাট সেটা হলেও এটা আমি মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারির ক্রেডিটই হবে যে উনি এত ক্লোজলি কম্পিট করেছেন। বাট স্টিল আমি ব্যক্তিগতভাবে মনে করি সবকিছুর পরেও মির্জা আব্বাস হয়তো জিতে আসবেন। নট অনলি দ্যাট, যে আপনি যা যা বলছেন আই এগ্রি উইথ এভরিথিং। জাস্ট তিনটা জিনিস বলি। প্রথমটা হচ্ছে যে শহীদ ওসমান হাদি, সো উই শুড পে আওয়ার রেসপেক্ট টু হিম, সেটা ওনাকে স্মরণ করা। দ্বিতীয় হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি উনি যখন প্রথম ক্যাম্পেইন শুরু করেন তখন উনি ওসমান হাদিকে রেপ্লিকেট করার বা কপি করার চেষ্টা করেন, অ্যান্ড দ্যাট ডিডন্ট ওয়ার্ক অ্যাট অল, অ্যান্ড হি লার্নড ইট ভেরি কুইকলি। যে মানে যেটা হয় আর কি, যে মানে মানে ইফ ইউ আর স্ট্যান্ডিং ইন সামবডি এলসেস প্লেস অ্যান্ড ইউ ট্রাই টু কপি দ্য অরিজিনাল, তাহলে পরে সেটা হয় না। সো ক্রেডিট টু নাসিরউদ্দিন পাটোয়ারি যে উনি খুব দ্রুত ওনার একটা নিজস্ব স্টাইল তৈরি করেন। আমরা দুজনেই মনে করছি যে আব্বাস সাহেব জিতবেন, হুইচ মিনস যে মানে মানে পাটোয়ারি সাহেবের ওই নতুন স্টাইলটা বা দি ওয়ে হি হ্যাজ কন্ডাক্টেড হিমসেলফ, সেটাতে হয়তো এই ইলেকশনে জিততে পারবেন না। কিন্তু লেটস থিঙ্ক অ্যাবাউট ইট দিস ওয়ে আর কি, যে মির্জা আব্বাস হয়তো আরেকটা নির্বাচন হয়তো নাও করতে পারেন, whereas পাটোয়ারি হয়তো আরো 4-5টা নির্বাচন সামনে আছে। সো টাইম উইল টেল আর কি, যে কিন্তু ইট হ্যাজ বিন আ ভেরি এন্টারটেইনিং ক্যাম্পেইন, দ্যাটস ফর শিওর। যেটা মানে লাভ হিম অর হেট হিম, ইট ওয়াজ এন্টারটেইনিং, তাতে কোনো সন্দেহ নেই। না, ট্রু। ওকে, তাহলে আমরা আগাই। আমাদের আরো 11টা আসন আছে বা 12টা আসন আছে। বাট আমরা খুব দ্রুত গতিতেই চলছি, যে ঢাকায় তো আর ইতিহাস বলার কথা নাই, কাজেই ইট শুড বি স্ট্রেট ফরওয়ার্ড। জি, অ্যাবসলিউটলি। তো ঢাকা 9 এটাও একটা ইন্টারেস্টিং আসন, কারণ এখানে আপনি জানেন যে তাসলিম জারা, যাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, মিডিয়াও ওনাকে যথেষ্ট পরিমাণ কাভারেজও দিয়েছে, এবং উনি এনসিপিতে ছিলেন, এনসিপির একজন আইকনিক লিডার ছিলেন, ফিমেল হিসাবে যথেষ্ট পরিমাণ হাই প্রোফাইলে উনি চলে গেছিলেন। বাট জামাতের সাথে এনসিপি অ্যালায়েন্স হওয়ার পরে শি হ্যাজ লেফট। এটা আমরা সবাই জানি, ব্যাকগ্রাউন্ড এটা এখানে আলোচনা করছি না। বাট উনি নিজস্ব স্টাইলে, মানে যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির একটা নিজস্ব স্টাইল আছে ক্যাম্পেইন করার, ওনারও একটা স্টাইল আছে মাচ মোর রিচিং আউট, ক্রাউড ফান্ডিং, বিভিন্নভাবে এনগেজ করা। সেখানেও যথেষ্ট পরিমাণ উনি সফলতা দেখিয়েছেন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট উইদাউট এনি অর্গানাইজেশনাল সাপোর্ট। তো সেটার একটা ব্যাপার আছে এখানে। মোহাম্মদ জাভেদ মিয়া আছেন এনসিপির, উনিও যথেষ্ট কোয়ালিফাইড একজন ইয়াং ল গ্র্যাজুয়েট। ঐক্য কমিশনে সুন্দরভাবে উনি নিজেকে উপস্থাপন করতেন। এবং এখানে আরেকজন বেশ ভেটারেন মানে বয়সে, মানে হাইবুর রশিদ, ইনফ্যাক্ট আমাদেরই বয়সে, আমার স্কুলেই ছিলেন। উনি বিএনপির বেশ পোড় খাওয়া একজন নেতা থেকে কর্মী হয়ে ওঠা একজন মানুষ। তো গত 15 বছরে যথেষ্ট সবসময় উনি ফিল্ডে ছিলেন, অনেকবার জেলে গেছেন। তো নেতা হিসাব বা বিএনপির গ্রাসরুট লেভেল বলতে যা বোঝায় সেটা উনি, তো ইন এ গুড ওয়ে। হ্যাঁ, অফকোর্স ইন এ গুড ওয়ে, অফকোর্স
এবং এখানে তিনজনই এই আসনটা বোধহয় এমন একটা আসন যেখানে কোনো মানে কোনোভাবে কোনো ভায়োলেন্স তো হয়নি, এবং এই আসনের তিনজনই এত ভদ্র যে ইভেন কোনো ধরনের মানে মানে কথার দিয়েও আসলে ওরকম করে একজন আরেকজনের মানে বিরুদ্ধে করে কটু কথাও আসলে বলেনি। তো আমার কাছে মনে হয় দিস শুড বি দ্য মানে এভরি মানে এই আসলে যেই জয়লাভ করুক না কেন, এই তিনজনই আসলে দে শুড অ্যাকচুয়ালি মানে বি মেনশন এন্ড দে ডিজার্ভ ক্রেডিট এই পরিবেশটাকে সুন্দর রাখার জন্য। তো আমার মনে হয় তারপরে আমাদের একটা প্রেডিকশন করতে হবে। তিনজনই খুবই কোয়ালিফাইড এবং ত্যাগী। আপনার প্রেডিকশন কি হবে? তো আমার প্রেডিকশনটা হচ্ছে যে এখানে আপনার যারা ইজ গোইং টু ডু ভেরি ওয়েল, ওনার যারা যদি পার্টি সাপোর্ট থাকতো তাহলে পরে হয়তো এখানে আপসেটও হতে পারতো, বিকজ শি হ্যাজ এ ভেরি স্ট্রং ন্যাশনাল প্রোফাইল, এন্ড ন্যাশনাল প্রোফাইল দেশের যদি কোথাও কোনো কাজ করে তাহলে পরে সেটা ঢাকায় তো কাজ করার কথা। আনফর্চুনেটলি আপনার মানে বিকজ অফ দি নেচার যে আপনার এনসিপির সাথে জামাতের জোট এবং এই ধরনের, উইদাউট গেটিং টু দোজ থিংস আর কি, যে তার জন্য অ্যাজ ইট ওয়াজ ডিফিকাল্ট অর্গানাইজেশনালি তৈরি করা। এবং হাবিব সাহেব যেটা আর কি আপনি বললেন যে আপনার আপনি যেহেতু পরিচিত, তো ইউ নো যে আর কি যে আপনার যে বিএনপির গ্রাসরুট ইন এ গুড ওয়ে, তো তার এগেনস্টে মানে যেটা আর কি বিএনপির গ্রাসরুটের অন্য অনেকের এগেনস্টে, এবং আমরা বোধহয় পরের আসনটাতেই দেখতে পারবো যে ধরনের অ্যালিগেশনস বা ইয়ে আর কি সেরকম কিছুই নেই। ইনফ্যাক্ট হি হ্যাজ বিন, আপনি যেটা বললেন যে হি হ্যাজ বিন ভেরি পোলাইট, ভেরি সাপোর্টিভ। তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার অপোনেন্টস, এন্ড হি কারেক্টেড যে না, এরা তো আমার অপোনেন্ট না, আমরা তো সবাই রাজনীতিতে মানে আমরা আমাদের সবাই তো আমরা একই জিনিসই করতে চাই, এলাকার ভালো করতে চাই, দেশের ভালো করতে। সো দিস ইজ, আই থিঙ্ক এই নির্বাচনে হাবিব সাহেব প্রবাবলি তার এক্সপিরিয়েন্সের জন্যই জিতে যাবেন। বাট তাসনিম যারা হ্যাজ আ লং ফিউচার ইন পলিটিক্স, রিলেটিভলি স্পিকিং জাভেদ মিয়া মানে অন্য দুজনের তুলনায় হয়তো পিছিয়ে থাকবেন। সো আমার ধারণা যে হাবিবুর রশিদ জিতবেন, বাট তাসনিম যারা উইল ডু ভেরি ভেরি ওয়েল মানে ইয়ে থেকে আর কি। সো আমি এটা বিএনপিকে দিচ্ছি, হাবিবুর রশিদ। ওকে, মেইনলি বিকজ অফ দ্য অর্গানাইজেশন। ওকে, আমি এক্ষেত্রে একমত আপনার সাথে, বাট আমার কাছে মনে হয় যে এবার এই আসনের ভোটের কাউন্টটা উইল বি ভেরি ইন্টারেস্টিং টু নো। আমার ধারণা, আমার প্রেডিকশন, তাসনিম জারা এবং এনসিপি ক্যান্ডিডেট জাভেদ মিয়া, ওনাদের দুজনের ভোটের যোগফল হয়তো বেশি হবে হাবিব সাহেব থেকে। বাট তারপরেও যেহেতু এখানে ভোটটা ভাগ হচ্ছে, এবং ইয়াং ভোট, যেহেতু এনসিপি এবং যারা দুজনে ইয়াং ভোট পাবে, ফিমেল ভোটও অনেকে পাবে, আমার ধারণা তাসনিম যারা একটা বড় অংশ ফিমেল ভোট পাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আলটিমেটলি ওই তিনজন ক্যান্ডিডেট থাকার বেনিফিটটা আলটিমেটলি হাবিব সাহেবের কাছেই যাবে। তো আমিও এক্ষেত্রে হাবিবুর রশিদকে এগিয়ে রাখছি, ডিসপাইট যে একটা সুইং হচ্ছে এদিকে মানে ইয়াংদের জন্য। তো আমরা তাহলে ঢাকা 9-এ বিএনপি এবং আচ্ছা আমরা একটু আসি ঢাকা 10-এ। ঢাকা 10 উইল অলসো বি ইন্টারেস্টিং। একটা মানে ধানমন্ডি এরিয়া নিয়ে, এখানে আগে তাপস সাহেব এমপি ছিলেন, তো ধানমন্ডি মোহাম্মদপুরের একটা পার্ট বোধ হয়, বাট মেইনলি ধানমন্ডি, রামমাটিয়া, কলাবাগান, কাঁঠালবাগান এই এরিয়াগুলো নিয়ে আপ টু সায়েন্স ল্যাবরেটরি, বা সায়েন্স ল্যাবরেটরি একটু বেশি নিউ মার্কেটের দিকটাও। এখানে শেখ রবিউল আলম আছে বিএনপি প্রার্থী, জসিমউদ্দিন সরকার জামাত প্রার্থী, এবং আরো কয়েকজন আছে, এবং জাতীয় পার্টির একজন প্রার্থী আছে। বাট মেইন কম্পিটিশন হতে এই দুজনের মধ্যেই হবে। তো আপনি কি মনে করছেন জ্যোতি? আমি এখানে যদি আমরা মনে করি যে আসলেই একটা অ্যান্টি বিএনপি সেন্টিমেন্ট দেশে আছে, এবং সেই সেন্টিমেন্টের একটা মেইন কারণ হচ্ছে বিএনপির গ্রাসরুট অ্যাক্টিভিটি। আমরা এর আগের আসনে হাবিব সাহেবকে বললাম যে বিএনপির তৃণমূল থেকে উঠে আসা কর্মী থেকে নেতা ইন এ গুড ওয়ে। এখানে একই কথা আমরা বলতে পারি, বাট ইন এ ব্যাড ওয়ে। আপনার 5ই আগস্টের ঠিক পরে আই থিঙ্ক, ইফ আই এম নট
ইফ মাই মেমোরি ইজ নট ফেলিং মি, আপনার 5ই আগস্টের প্রথম 72 ঘন্টার মধ্যে যে ভিডিওগুলি ভাইরাল হয় আপনার যে বিএনপির বিরুদ্ধে, তার মধ্যে একটা ইনভলভড শেখ রুহুল আলম। তারপরে আপনার মার্ডার অ্যালিগেশন হয় এবং সেখানে তার এগেইনস্টে কেস করা হয়। সেই কেসের কোনো অগ্রগতি নেই, বা মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কেন অগ্রগতি হবে না বা কিছু আর কি। হ্যাঁ, সো যদি হাবিবুর রশিদ আপনার যদি মানে আমরা বলি যে দ্য সাইড অফ এঞ্জেল, তাহলে পরে শেখ রুহুল আলম ইজ দি আদার সাইড, মানে ওই স্টিরিও টাইপের হিসেবে। অবশ্যই আমি জানি না যে মানে এভরিবডি ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, কারোর এগেইনস্টে অ্যালিগেশন হলেই যে সে দোষী তা তো না। কথা সেটা হচ্ছে না, কথা হচ্ছে যে যখন নির্বাচন হয়, ভোট হয়, তখন তো আপনার এই পারসেপশন ম্যাটারস আ লট। তো আমরা যদি আসলেই মনে করি যে এই ধরনের এই সোশ্যাল মিডিয়া থেকে যেগুলি ভাইরাল হয়, যেসব ভিডিও ভাইরাল হয়, এগুলি যদি আসলেই কোনো ইম্প্যাক্ট ফেলে, তাহলে পরে তো সেটার ইম্প্যাক্ট আমাদের এই আসনে দেখা উচিত। তো যেহেতু আমরা মানে ন্যাশনাল লেভেলে অলরেডি বিএনপি 150 ক্রস করে ফেলেছে এবং আমরা আসলে একটু অ্যাডভেঞ্চারাস হতে যাচ্ছি, তো সেই সেন্সে আমি এটা জামাতের দিকে ভোট দেব। ওকে, এবার আপনি যেটা বললেন যে রবিউল আলমের ব্যাপারে কিছু অ্যালিগেশন আছে, বাট ভেরি ইন্টারেস্টিং যে এই আসনে কিন্তু বিএনপির আরেকজন ক্যান্ডিডেট ছিল, মোস্ট প্রবাবলি অসীম, ব্যারিস্টার অসীম, এন্ড হি ওয়াজ এ মাচ মোর মানে ক্লিনার এবং খুব ওয়েল স্পোকেন পারসন, খুবই ভদ্র পারসন, এবং একেবারেই মানে অপোজিট একটা ছিল। এবং অনেকদিন কিন্তু মোস্ট প্রবাবলি এই আসন কিন্তু বিএনপি প্রথম দফায় ডিক্লেয়ার করেনি, লাস্টের দিকে ডিক্লেয়ার করেছে, এবং অনেকেরই একটা এক্সপেকটেশন ছিল অসীম এখানে হবে, এবং হয়তো মানে বয়সটা অসীমের মতো ক্যান্ডিডেটের জিতে আসাটা ইজি হতো আমার ধারণা, মানে আমি যদি এখন একটু পিছনে ফিরে তাকাই। বাট এটা জানি আমি যতটুকু জানি যে নয়ন সাহেবকে দেওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে উনি আগেও বিএনপি এই আসনে ইলেকশনে নিজে খুব ইনভলভ ছিলেন, তো হয়তো এটা একটা কারণ হতে পারে যে ওনার অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিকে ভ্যালু করেই হয়তো এই আসনটাকে দেওয়া হয়েছে। বাট অসীম সাহেবের ব্র্যান্ড ওয়াইজ প্রবলি মাচ হায়ার এন্ড মাচ ক্লিনার। তো বাট আমি মনে করি অ্যাটলিস্ট ঢাকার মতো জায়গায় ব্র্যান্ড প্রবলি মোর ইম্পর্টেন্ট দেন আদার থিংস। তো এনিওয়ে, সেটা পার্টিকুলারলি এই জায়গাটা যেখানে আর কি আপনার যে হ্যাঁ, পার্টিকুলারলি এই জায়গাটা আপনি যদি মানে এই জায়গাটার জিওগ্রাফিটাকে একটু চিন্তা করেন আর কি, যে দিস ইজ সলিড মিডল ক্লাস এরিয়া, মানে মধ্যবিত্ত বলতে আমরা যেটা বুঝি, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, আপনি যেভাবেই বলেন, মানে ব্রডলি স্পিকিং যে আপনার মানে শিক্ষিত মধ্যবিত্ত ভোটার বলতে আমরা যেটা বুঝি, সেটা বোধহয় এই জায়গাটাকে মানে মানে ক্যাপচার করে খুব খুব মানে বাংলাদেশে তো মানে ঢাকা শহরে তো অবশ্যই মেজরিটি দরিদ্র, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু ওই যে মধ্যবিত্ত বলতে যেটা আমরা বুঝি সেটা এই এলাকাতে একটা মেজর ফ্যাক্টর। এগেইন আমরা যদি মনে করি যে জামাতের সার্জটা আসলেই রিয়েল এবং লার্জ পার্ট অফ দ্যাট সার্জ ইজ অ্যান্টি বিএনপি সেন্টিমেন্ট, এবং অ্যান্টি বিএনপি সেন্টিমেন্টের কারণ হচ্ছে এই ধরনের ঘটনা, তাহলে পরে মানে ওটাই আমার আর্গুমেন্ট আর কি, যে এখানে অসীম সাহেব হলে পরে অনেক ভালো হতো, কিন্তু অসীম সাহেব হ্যাঁ জি ওকে, তাহলে আমরা এক্ষেত্রে আমরা দুজনেই এগ্রি করছি 10-এ জামাতের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি একটু আসি 11 ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট লুকড আফটার কনস্টিটিউয়েন্সি। এখানে এনসিপির নেতা নাহিদ ইসলাম নিজে রান করছেন, এম এ কাইয়ুম বিএনপি প্রার্থী। এই ক্ষেত্রে খুব রিসেন্ট একটা সার্ভে এসেছে যেখানে বলা হয়েছে যে 4%, মোস্ট প্রবাবলি 4% ভোটে নাহিদ ইসলাম এগিয়ে আছে, এবং দিস ইজ এ ভেরি মানে যে এরিয়াটা ঢাকারই পার্ট, এখানে জামাতেরও একটা ভালো ভোট বেজ আছে, এবং কাইয়ুম সাহেব বিএনপির সাথে অনেকদিন ধরে আছেন, বাট লোকালি কিছু নেগেটিভ ইস্যুও ওনার ব্যাপারে আছে বলে জানি। তো নাহিদকে নিয়েও অফকোর্স নাহিদের পক্ষে অনেক বিপক্ষে অনেক ইস্যু আছে এনসিপির পার্সপেক্টিভে, বাট তার একটা আইকনিক ভ্যালু তো নিশ্চয়ই আছে জুলাইয়ের রেসপেক্টে। তো আপনার কাছে কি মনে হয় জ্যোতি? আমি এটাতে নাহিদকে দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনার ওই জুলাইয়ের লেগেসি, এবং আপনি যে সার্ভেটার কথা বললেন, উল্টো দিকের আর্গুমেন্টটা হচ্ছে যে এরকম যে নাহিদের ক্যাম্পেইন ইজ ভেরি মানে নন এক্সিস্টেন্ট,
সত্যি কথা বলতে, মানে যেটা শোনা যাচ্ছে আর কি, যেরকম যে উনি খুব একটা পরিশ্রম করছেন না ক্যাম্পেইনে, কাইয়ুম সাহেব অনেক করছেন, কিন্তু আমাদের পারপাসে আমাদের টু বি কনসিস্টেন্ট উইথ আমরা অন্যখানে যেভাবে যে ফ্যাক্টরগুলি চিন্তা করেছি সেটাতে হিসাব করলে পরে মানে আমাদের নিজেদের জন্য কনসিস্টেন্সি অনুযায়ী নাহিদকে বলা উচিত। সো আমি এনসিপি কে দিচ্ছি। মানে কোনো কারণে যদি নাহিদ জিততে না পারে তাহলে আসলে আমরা যেই সার্চটা মনে করতেছি সেই সার্চ ইজ নট এক্সিস্টেন্ট, নন এক্সিস্টেন্ট, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ জি এনিওয়ে, তো আমরা তাহলে একটু আগাই। ঢাকা 11তে আমরা দুজনেই নাহিদকে পেইড করছি। হ্যাঁ ঢাকা বাই দ্য ওয়ে 12 সো বাই দ্য ওয়ে আই শুড অলসো, মানে যেহেতু মানে 20টার মধ্যে আমরা হাফ ওয়ে ক্রস করে গেছি, আমাদের দর্শকদের জন্য বোধহয় একটু সামারি দেওয়া ভালো, তাই না? সো আমি আপনাকে কুইকলি সামারি দিতে পারি যে দেন আপনি যে সামারি দেন। হ্যাঁ হ্যাঁ, যে আমরা দুজনেই মানে কালেকটিভলি বলছি যে বিএনপি 6টা, জামাত 5টা, মানে জামাত জোট 5টা, বিএনপি জোট 6টা এখন পর্যন্ত, 11টার মধ্যে 6-5। ওকে জি আচ্ছা, আমরা তাহলে একটু আগাই। ঢাকা 12 এখানে আপনি ব্যাটল অফ জানেন সাইফুল। হ্যাঁ, অল সাইফুল, 3 সাইফুল। তো জি এই ক্ষেত্রে আমার ধারণা এটা নিয়ে অনেকে আলোচনা করেছে, নতুন করে বলার কিছু নাই। এখানে বিএনপির জোট প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক উনি আছেন, কিন্তু এখানে বিএনপির একজন বিদ্রোহী ক্যান্ডিডেট আছেন সাইফুল আলম নীরব, এবং এখানে জামাতের ক্যান্ডিডেট সাইফুল আলম। তো এখানে কতটুকু ভোট ভাগ হবে সেটা ফ্যাক্টর। যদি ভোট সাইফুল হক একেবারেই না পায় তাহলে তো বাকি দুই সাইফুল মানে নীরব এবং জামাতের সাইফুলের মধ্যে লড়াইটা হবে। বাট যদি সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কিছু ভোট পায় বা ভালো ভোট পায় তাহলে তো ত্রিমুখী ফাইট হবে। জ্যোতির কি মনে হচ্ছে? আমি এখানে সাইফুল এবং হক মানে এই আসনটা বোধহয় এই আসনটা সবসময় একটু সিগনিফিকেন্ট এই কারণে যে এই আসনটা কিন্তু অতীতেও বেশ কিছু মানে হিস্টোরিক ভাবে এখানে মোস্ট প্রবলি শেখ হাসিনা হেরেছিল মেজর মান্নানের কাছে, তারপরে তেজগাঁ এলাকা। হ্যাঁ তেজগাঁ এলাকা। তো এই আসনে অলরেডি একটা মানে শক দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। আচ্ছা হ্যাঁ, না কিন্তু ইয়ে থেকে আর কি, আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার সাইফুল হক সাহেবকে মানে আপনার কেউ বোধহয় এলাকাতেও মানুষ খুব একটা চিনবে বলে আমার মনে হয় না। আপনার নীরব সাহেব ইজ ভেরি ওয়েল known in the year. নয়ন উনি হাবিব সাহেবের মতো হয়তো এত পজিটিভ না, কিন্তু রবিউল আলম নয়ন সাহেবের মতো অতটা নেগেটিভও হয়তো না। আমি এখানে মনে করি যে এটা আসলে কমফোর্টেবলি নীরব সাহেবের জেতা উচিত। ইউ আর রাইট যে সাইফুল হক যদি মানে ওয়ার্কার্স পার্টি যদি স্ট্রং শোয়িং করতে পারতো তাহলে পরে ভোট ভাগাভাগি হয়ে যেতে পারতো, জামাতের একটা হয়তো স্কোপ থাকতে পারতো, কিন্তু আমি সেগুলি দেখছি না। সাইফুল হক মানে এনাফ ভোট পাবেন না যে ইটস গোইং টু মেক এনি ডিফারেন্স। ওকে, আমি এক্ষেত্রে একটু একটু ডিফাইন প্রেডিকশন করব। আমি ধরে নিচ্ছি যে সাইফুল সাহেব অত ভোট পাবেন না, বাট তারপরে তো কিছু ভোট তো পাবেই যেহেতু বিএনপির জোট সঙ্গী হিসাবে। এবং এই আসনে যেহেতু মানে যখন তারেক জিয়া ক্যাম্পেইন করেছে ঢাকার অন্যান্য জায়গাতে বা এইখানে কিন্তু করা হয়নি, যেহেতু এখানে উনি অফিসিয়ালি তো নীরব সাহেবের সাপোর্ট দেয়নি, তো সেটা একটা ইম্প্যাক্ট হয়তো থাকতেও পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখনো ঢাকার একটা বড় অংশ কিন্তু ভোট যখন দেয়, বড় বলতে তো আগের মতো না, বাট ধানের শীষ বা নৌকা একটা ফ্যাক্টর। তো সাইফুল সাহেব নীরব সাহেবের অনেক কিছুই আছে, বাট ধানের শীষটা কিন্তু নেই। তো সেটার একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার কিন্তু থাকবে। তো সেই পার্সপেক্টিভে আমি মনে করি সুইং, এখানে ধানের শীষ নেই এবং ঢাকার খুব সেন্টার একটা জায়গা, আমি ওই জন্য জামাতে সাইফুল আলমকে এগিয়ে রাখছি। বাট হ্যাভিং সেড দ্যাট আমি আপনার সাথে একমত যে এখানে কম্পিটিশন হবে পরের দুই সাইফুলের মধ্যেই, সাইফুল আলমদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সাইফুল আলমদের মধ্যে। তো আমি তাহলে আপনি তাহলে এখানে বিএনপিকে এগিয়ে রাখছেন, আমি বিএনপি না সরি আপনি হ্যাঁ আমরা ভুল বলছি, ইন্ডিপেন্ডেন্ট সাইফুলকে এগিয়ে রাখছেন আর আমি স্বতন্ত্র জামাত সাইফুলকে এগিয়ে রাখছি। ওকে আচ্ছা, আমরা ঢাকা 13তে চলে আসি। ঢাকা 13তেও একটা ইন্টারেস্টিং ফাইট হবে।
আহ, আহ, মামুনুল হক আপনারা জানেন খেলাফত মজলিস, ববি হাজাজ এবং ফাহাদ না এখানে যিনি আছেন উনি অত স্ট্রং না, তারপরে আমরা এখানে রেখেছি ফিমেল ক্যান্ডিডেট ববি হাজার মামুনুল হকের মধ্যে। এখানেও একটা রিসেন্ট সার্ভে হয়েছিল, ভেরি ক্লোজ আসলে, মানে এত ক্লোজ দ্যাট মানে অ্যারন মার্টিনের মধ্যেই পড়ে, মানে 2% মতো এগিয়েছিলেন ববি হাজাজ। বাট ডিসপাইট দ্যাট সার্ভে আমি এই জায়গায় মামুনুল হককে এগিয়ে রাখবো লট অফ রিজনস। একটা হচ্ছে যে একটা সুইং পাবে, আর ওনার এক ধরনের মানে ওনার একটা সিগনেচার স্টাইল হচ্ছে অ্যান্টি ইম্পিরিয়ালিজম বা অ্যান্টি ইন্ডিয়া। এটা ইয়াংদেরকে অনেক বেশি হয়তো আকৃষ্ট করেছে, আমরা জানি গত মানে কয়েক বছর ধরে। তো বাট ববি হাজাজ অফকোর্স ধানের শীষ নিয়ে করছেন, কিন্তু উনি আবার ওই এলাকার সরাসরি অধিবাসী না, তো এটা কিছুটা হলেও হয়তো নেগেটিভ হতে পারে। বাট যেহেতু মৌলানা মামুনুল হক একটু জামাত থেকে অনেক একটু আরেকটু বেশি কনজারভেটিভ সাইডে, হয়তো লিবারেলরা মানে একটু প্রোগ্রেসিভ এবং অনেক ক্ষেত্রে একটু মহিলারা হয়তো ববি হাজারের দিকে ভোট দিবে। তো আসলে মানে খুবই কম্পিটিশন হবে ফাইটে। বাট তারপরে আমি হয়তো সবকিছু বিবেচনায় আমি মৌলানা মামুনুল হককে আপাতত এগিয়ে রাখছি। আমি ববি হাজাজকে এগিয়ে রাখছি বেসিক্যালি আপনার মধ্যবিত্ত এবং ইয়ে থেকে আর কি আপনার বয়স্ক ভোটাররা মোটামুটি ববি হাজাজকেই দিবে। মামুনুল হক ইজ টু র্যাডিক্যাল ফর ঢাকা। আচ্ছা, ওকে ওকে। জামাতের কেউ হলে পরে হয়তো এই জিনিসটা অন্যরকম হতে পারতো, কিন্তু মামুনুল হক ইজ প্রবলি ওয়ান ব্রিজ টু ফার। এটা একটু ইন্টারেস্টিং যেমন সার্ভেতেও আসছে যে জামাতের ক্যান্ডিডেটদের কিন্তু মহিলারা দেখা যাচ্ছে ভোট দিচ্ছে। মামুনুল হকের ক্ষেত্রে মহিলারা একটু কম ভোট দিচ্ছে বিএনপি ক্যান্ডিডেট থেকে। তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে যে হয়তো মানে মহিলারা দে আর ওকে অ্যাটলিস্ট উইথ মানে জামাত কাইন্ড অফ মানে কনজারভেটিভিজম, বাট আরেকটু বেশি কনজারভেটিভিজম হয়তো তারা এখনই হয়তো অ্যাকসেপ্ট করতে রাজি না আর কি। তো সেইটার বেনিফিট হয়তো মহিলা ভোটের বেনিফিট হয়তো ববি হাজাজ পেতে পারে। তারপরে ইন এনি কেস আমরা তাহলে আমি এখানে খেলাফত বা জামাত জোট যারা আছেন তাদেরকে রাখছি। আপনি অলসো ববি হাজাজের ওয়াইফ ইজ কমপ্লেইনিং ভেরি স্ট্রংলি যে হ্যাঁ ওকে। আমরা তাহলে একটু আগাই। 14 একটা বড় মানে আলোচনার জায়গা। এখানেও 3 জন বেশ স্ট্রং ক্যান্ডিডেট, মানে ত্রিমুখী হওয়া হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। কারণ এখানে বিএনপি একটা স্বতন্ত্র আছে, যে সাজু নামে পরিচিত, আগে এমপি ছিলেন খালেক সাহেবের ছেলে। এখানে বিএনপি অনেক আগে থেকেই সাজিদা ইসলাম তুলিকে নমিনেট করেছিল। উনি মায়ের ডাকের ফাউন্ডার এবং খুবই মানে পরিচিত একজন মুখ হিউম্যান রাইট স্পেসে। এবং মীর আহমেদ আলী কাশেম আপনারা জানেন, উনি নিজে গুম ভিকটিম ছিলেন, একটা সিম্প্যাথি আছেন। দুইজনই আসলে গুমের সাথে ফাইট করেছেন। তো এই জন্য আসলে দুজনকে ব্যাপারেই অনেক মানুষজন আসলে কনফিউজ যে কাকে রেখে কাকে ভোট দিবে। তো বাট পিকচারটা চেঞ্জ হয়ে গেছিল যখন সাজু সাহেব আসলেন। সাজু উনি খুবই লোকাল ক্যান্ডিডেট, মানে ওনার ন্যাশনাল প্রোফাইল নাই, কিন্তু ওনার লোকাল প্রোফাইল ইজ অলসো ভেরি স্ট্রং। ওনার বাবা এই আসলে খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন। তো কি মনে হচ্ছে জ্যোতি? তো সাজু সাহেবের বাবা খালেক সাহেব হ্যাড বিটেন কামাল হোসেন যখন কামাল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন ব্যাক ইন 91। এবং মানে কামাল হোসেন আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি ছিলেন শেখ হাসিনার পরেই। সো মানে সাজু সাহেবের যে ইয়েটা আর কি আপনার মানে লোকাল মানে ওই এলাকাতে যেটা আর কি মনে করেন আমরা বললাম যে আব্বাস সাহেব বা সাদেক হোসেন খোকা বা ওই টাইপের ইয়ে আর কি, খালেক সাহেবেরও ওই একই রকমই মানে ইনফ্লুয়েন্স এই এলাকাতে। সো আমার মনে হয় যে এবং ওনার প্রেজেন্স এত স্ট্রং যে হি হ্যাজ ডিফাইড তারেক রহমান হিমসেলফ। যে তারেক রহমানের সাথে তার সাথে মানে উনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারেক রহমান তাকে বলেছেন যে আপনি উইথড্র করেন, and he defied that and he's continuing. So this is not helping Sanjida Islam Tuli. In contrast, আপনার মীর আহমেদ বিন কাসেম, আমাদের অনেকেরই পরিচিত আরমান,
গুম ভিকটিম এবং সার্ভাইভার, ভিকটিম না বলে আমি বলবো সার্ভাইভার, ইজ গেটিং মানে গেটিং আ লট অফ সিম্প্যাথি ফর। আমি এটা কমফোর্টেবলি আমার মনে হয় যে এটা আরমান মানে মীর আহমেদ বিন কাসেম জামাত, জামাত যদি ঢাকায় ভোট যেহেতু ভাগ হবে সেটা একটা বড় ফ্যাক্টর। ভোট যদি ভাগ হবে এটা একটা বড় ফ্যাক্টর, এক্স্যাক্টলি। সো সব মিলে যে জামাতে যদি লেটস সে যে এরকম যে আমরা যে সার্জের কথা বলছি কোনো সার্জ ওয়েভ টুয়েভ কিছুই নাই, মানে আর্গুমেন্টস যে আসলে মানে নান অফ দিস ইজ হ্যাপেনিং, অথবা মানে গত 24 ঘন্টায় হয়তো অনেক সময় আমরা জানি যে ইলেকশনের আগের দেয়ার ইজ এ থিং কল লাইলাতুল ইলেকশন, হ্যাঁ। সো ওই এফেক্ট লেটস সে যে ফর আর্গুমেন্টস এর যেরকম যে জামাতের ওয়েভ হ্যাজ ফলেন শর্ট, এরকম কিছুই হচ্ছে না, তারপরেও আমি বলবো যে ঢাকায় যদি একটা সিট জামাত যেতে সেটা হবে এই সিটটা। সো আমি এটা জামাতের পক্ষে দিচ্ছি। আমি আপনার সাথে একমত, এখানে যেহেতু একটা সিম্প্যাথি একটা বড় ব্যাপার আছে এবং হি ইজ এ ভেরি মাইল্ডলি স্পোকেন গাই। তো আর তুলিও অফকোর্স ভেরি আইকনিক পার্সোনালিটি, বাট আমার ধারণা মানে ভোট এখানে ভালো ভাগ হবে, কারণ তুলির একটা যেহেতু ধানের শীষ আছে, মানে এখনো অনেক লোক ধানের শীষ দেখেই ভোট দিবে যারা খুব ট্র্যাডিশনাল ধানের শীষের সাপোর্টার। তো সেটাই আমরা দুজনই ঢাকা 14 আমরা মনে করছি যে কাসেম সাহেব পাবে, আরমান ডাকনাম। আমরা ঢাকা 15-তে, এটাও একটা হাই প্রোফাইল একটা জায়গা, এখানে আমাদের আমির নিজেই নির্বাচন করছেন। আমরা আগে আলোচনা করেছিলাম, আগে উনি সিলেটে নির্বাচন করেছিলেন, এবার আমি ঢাকায় করছেন এবং এটা অনেকদিন ধরেই জানে, প্রায় 1.5 বছর ধরেই মানুষজন জানে উনি ইলেকশন করছেন, প্রিপারেশন নিয়েছেন, মানে ওনার টিম পুরো এখানে ইনভলভ ছিল। এবং এটা প্রেস্টিজ সিট অফকোর্স, যেমন ঢাকা 17 যেরকম প্রেস্টিজ সিট ফর বিএনপি, দিস ইজ প্রেস্টিজ সিট ফর জামাতের আমির শফিকুর রহমান। এখানে মিল্টন সাহেব আছেন বিএনপি, শফিকুল ইসলাম খান। তো কি মনে হয়? না, এটা তো আপনার জামাতের আমির ওনার জেতা উচিত, প্রেস্টিজ সেট, আমি না জেতার কোনো কারণ দেখি না। দ্যাট সেট যে আপনার অবশ্যই মানে দি অনলি টাইম আই ক্যান থিঙ্ক যে ন্যাশনাল একজন নেতা ইলেকশনে হেরে গেছেন ইজ শেখ হাসিনা। ওকে, মানে আমাদের মানে বাংলাদেশের ইতিহাসে আর কি, হ্যাঁ। সো শেখ হাসিনা 91 সালে যে এখানে মানে মেজর মান্নান এবং সাদেক হোসেন খোকার কাছে হেরে গেছেন। সো এইটা ছাড়া আমি আর কোনো মানে আই ক্যানট থিঙ্ক অফ এনি আদার জাতীয় নেতা যিনি তার নিজের সিটে জিততে পারেন। কাজেই আমি মানে থিওরিটিক্যালি এনিথিং ইজ পসিবল, কিন্তু উনি হেরে যাবেন এটা আমি আসলে কোনো কারণ দেখতে পাচ্ছি না। সো বারিং এনি অ্যাক্সিডেন্ট এটা আপনার জামাতের আমির শফিক সাহেব যেটা উচিত। ওকে, আর আমরা একটা রিসেন্টলি সার্ভেতে দেখেছি ঢাকায় 4টা আসনে যেটা সার্ভে হয়েছিল সেখানেও জামাতের আমির ওয়াজ লিডিং, মোটামুটি মার্জিন ভালোই ছিল এই লিডিং এ। এবং আমরা দেখেছিলাম যে মহিলারাও ওরা একটা বড় অংশ মহিলা ভোট দিচ্ছেন। তো উনি আসলে এটার উপরে ওনার টিম মানে উনি তো যেহেতু আমির সারা বাংলাদেশে ক্যাম্পেইন করতে হচ্ছে, বাট ওনার টিম যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়েছেন গত 1.5 বছরে এই আসনে। তো এটা একটা ফ্যাক্টর। তো আমরা তাহলে দুজনই ঢাকা 15 দিচ্ছি জামাতকে। আমরা যদি এখন 16-তে চলে যাই, 16-তে হচ্ছে ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশনের, এটাও মিরপুরের দিকে। আমিনুল হক বিএনপি প্রার্থী, বেশ পরিচিত ইয়াং ফেস। উনি বাংলাদেশ ফুটবল দলের গোলকিপার ছিলেন, স্পোর্টসে প্রচুর কাজ করেন এবং হয়তো শোনা যাচ্ছে বিএনপি গভর্নমেন্ট পাওয়ারে আসলে ওনার কাছে স্পোর্টসের দায়িত্বই দেওয়া হবে। উনি একজন এবং ভেরি এনার্জেটিক পার্সন, গুড পার্সোনালিটি। আর আব্দুল বাতেন জামাত প্রার্থী, এটা কি মনে হচ্ছে? এটা আই থিঙ্ক আমার মনে হয় যে আমিনুল হকের পার্সোনালিটি, তার লোকাল নেটওয়ার্ক এবং তার ব্র্যান্ড ইজ সাফিসিয়েন্ট যে এটা বিএনপি জিতে যাবে এখানে। আমিনুল হক। ওকে, আমিও এক্ষেত্রে আপনার সাথে একমত, কারণ এখানে আমার ধারণা আমিনুল হক অন্যান্য বিএনপির ইভেন হেভিওয়েট ক্যান্ডিডেটের যেরকম একটা ডিফিকাল্টি হবে ইয়াং ভোটারদের অ্যাট্রাক্ট করা, বাট আমার কাছে মনে হয় আমিনুল হক নিজে বিইং এন ইয়াং পারসন হিমসেলফ অলসো, মানে স্পোর্টসের সাথে ওনার ভালো কানেক্টিভিটি আছে, স্পোর্টসকে প্রমোট করে। তো সবকিছু বিবেচনায় জামাতে যে ক্যান্ডিডেট উনি ন্যাশনাল ফিগার না, ন্যাশনাল ফিগার হলেও তো একটা কম্পিটিশন হতে ভালো।
এখনো হয়তো হবে, কারণ যেহেতু জামাত তত একটা বড় অংশ পাবে, বাট স্টিল আমি ওনাকে এগিয়ে রাখবো, আমিনুরকে। সো আমি আমি আর আপনি দুজনই তাহলে এখানে আমিনুরের ব্যাপারে একমত হচ্ছি। আমরা তাহলে একটু ঢাকা 17-এ যাই। ভেরি হাই প্রোফাইল, এখানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান নিজে ইলেকশন করছেন, জামাত প্রার্থী ডক্টর খলিকুজ্জামান নির্বাচন করছেন। এই আসন নিয়েও প্রচুর তর্ক বিতর্ক ড্রামা আমরা দেখেছি। তো এই আসনে মানে আপনি যেটা আগে বললেন যে পার্টি চিফ আসলে হারাটা একটু আনইউজুয়াল। জি, তারেক রহমানের ব্যাপারে কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা আমি জানি না, মানে মানে জানি না, মানে কি হওয়ার সম্ভাবনা খুব কম, তারপরেও আপনি কিভাবে দেখবেন? না আমি আমির সাহেব সম্পর্কে, মানে জামাতের আমির সাহেব সম্পর্কে যেরকম বললাম, বিএনপির চেয়ারম্যান সাহেব সম্পর্কেও একই কথাই বলা যায় যে মানে থিওরিটিক্যালি এনিথিং ইজ পসিবল, কিন্তু আপনার মানে অনলি এক্সেপশন আই ক্যান থিঙ্ক অফ, যেটা আর কি আপনার শেখ হাসিনা হয়েছিল। এবং আমার মনে হয় যে আসলে শেখ হাসিনা ইজ এ ভেরি লো বার টু ক্রস। মানে অন্য কোনো নেতা নেত্রীর জন্য শেখ হাসিনার লেভেলে যাওয়াটা বোধহয় এক্সপেক্ট করা ঠিক হবে না। তো আমি এটা তারেক রহমানের মানে সেফলি জিতবেন মনে হচ্ছে আর কি। ওকে, আমিও মনে করছি যে এখানে তারেক রহমানের মানে যেহেতু উনি একটা তো মানে জামাতে যেরকম একটা সার্চ আছে, তারেক রহমানেরও ব্যক্তি একটা পপুলারিটি কিন্তু আমরা দেখেছি গত উনি ঢাকা রিটার্ন হওয়ার পরে। তো সেটার ইম্প্যাক্ট তো থাকবেই। এবং এখানে একটা বড় অংশ যেরকম আমরা জানি করাইল বস্তি, তো সেখানেও আমরা জানি যে একটা বড় অংশ ময়মনসিংহ এরিয়া থেকে আসে। তো সেই ময়মনসিংহ এরিয়ার একটা বড় ভোট কিন্তু সবসময় বিএনপি পায়। তো সেটার একটা ফ্যাক্টর অফকোর্স আছে। আর এক্ষেত্রে যদিও ইন্টারেস্টিংলি একটা রিসেন্ট সার্ভে হয়েছিল, যেটা সার্ভের কথা বলছিলাম, উনি লিড করছে, বা তারেক রহমান অফকোর্স লিড করছে, বাট 4%। বাট আমার কাছে মনে হয় যে এটা ইট উইল প্রবাবলি বি এনিথিং ফ্রম 5 to 10%। সো এখানেও তো একটা জাস্ট টু পুট দ্যাট ইনটু কনটেক্সট, যে আপনার হিস্টোরিক্যালি যখন জাতীয় নেতারা জিততেন, হ্যাঁ, মানে আমার ধারণা যে আপনার বোধ তারেক রহমান এবং শফিকুর রহমান সাহেব দুজনেই জিতবেন, কমফোর্টেবলি জিতবেন, কিন্তু হিস্টোরিক্যালি সে ফর এক্সাম্পল খালেদা জিয়া অথবা শেখ মুজিবুর রহমান যখন উনি কন্টেস্ট করতেন, মানে ওই 70 সালে বা ওরকম ইয়ে থেকে আর কি, বা পাকিস্তান আমাদের যখন শেখ মুজিবুর রহমানের রাইজিং সময়টাতে আর কি, হ্যাঁ, সো তারা যেভাবে যেসব মার্জিনে জিততেন মানে জাতীয় নেতা হিসেবে, সেই তুলনায় বোধহয় আপনার তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেরই মার্জিনটা অনেক কম। মানে যদি আপনি বললেন যে 5 থেকে 10%, সেটা কিন্তু মানে ল্যান্ডস্লাইড মার্জিন না। ওয়ারাজ খালেদা জিয়া যেখানে দাঁড়াতেন বা শেখ মুজিবুর রহমান যেখানে দাঁড়াতেন সেখানে মার্জিনটা অনেক বেশি হতো। ইটস এ, আমি বলবো যে এরকম যে দিস ইজ এ সাইন অফ মানে চেঞ্জিং বাংলাদেশ আর কি, যে নেতা হলেই যে তাকে মেনে নিতে হবে, এটা বোধহয় নতুন বাংলাদেশের সাথে কনসিস্টেন্ট না। না, আই এগ্রি। আবার এট দ্য সেম টাইম আমি একটু আসলে অবাক হয়েছিলাম যে তারেক রহমান ঢাকায় কেন ক্যাম্পেইন, ঢাকায় কেন উনি সিলেক্ট করছেন। মানে লাইক উনি অলরেডি উনি বোধহয় একটা আসন বগুড়াতে পার্টিসিপেট করছেন। মানে নর্মালি খালেদা জিয়া কিন্তু নর্মালি, আমার খেয়াল নেই খালেদা জিয়া কখন ঢাকায় পার্টিসিপেট করেছিলেন কিনা। উনি 91 করেছিলেন। উনি 91 করেছিলেন। উনি 91 তখন যেটা ছিল গুলশান, মানে এই আসনটাতেই কিন্তু মানে দিস ওয়াজ হার সেট, কিন্তু তখন এটা খালি 17 ছিল না, তখন মানে এখন যেটা গুলশান, তারপরে ক্যান্টনমেন্ট, বাড্ডা, এগুলি সব মিলিয়ে একটা আসন ছিল। উনি ওখানে জিতেছিলেন। উনি আবার ধানমন্ডি থেকেও কন্টেস্ট করেছিলেন, যেটা আর কি আপনার এখন যেখানে মানে ঢাকা 10 এবং মানে ইয়েটা আর কি ওই ধানমন্ডি এলাকাতেও উনি সাজেদা চৌধুরীকে হারিয়ে জিতেছিলেন। তো উনি দুইটা সিটে 91-এ শেখ হাসিনা দুটো সিটে হেরেছিলেন, খালেদা জিয়া দুটো সিটে জিতেছিলেন বিশাল মার্জিনে। ওকে, আচ্ছা আমরা তাহলে ঢাকা 17 এর ব্যাপারে দুজনই একমত হচ্ছি। তাহলে ঢাকা 18-এ চলে যাই আমরা। ঢাকা 18, এখানে এনসিপি প্রার্থী আছেন আরিফুল ইসলাম এবং বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, একজন লোকাল। এনসিপি প্রার্থী ভেরি ইয়াং, উনি আসলে এখানে আবার মাহমুদুর রহমান মান্না দাঁড়িয়েছিলেন, বাট উনি রিসেন্টলি বোধহয় বলেছেন যে উনি আর কন্টিনিউ করছেন না, যদিও ইলেকশনে ব্যালট পেপারে তার নাম থাকবে।
তো জি। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। তো এখানে আসলে আলটিমেটলি টু ওয়ে ফাইটই হবে। তো এই আসনটা মানে একটু ট্রিকি আসন, যে এই আসনে প্রচুর, যেহেতু উত্তরার জায়গাটা প্রচুর নতুন লোক আসছে, তো এটা একটা ট্র্যাডিশনাল ওল্ড ঢাকা, মানে ওল্ড বা সেমি ওল্ড ঢাকাও না, মানে অলমোস্ট ওল্ড ঢাকা, নিউ ঢাকা টাইপের। এইখানে আপনার কি মনে হয়? সো এখানে জাহাঙ্গীর হোসেন ইজ ভেরি ওয়েল নোন ইন উত্তরা। সো আমি যদি দেশে থাকতাম, আমি যদি আপনার ভোট দিতাম, মানে ভোট, আমি এই অঞ্চলের ভোটার হতাম, এবং দিস ইজ মানে বলতে পারেন যে আমি মোটামুটি ভালো বলতে পারি আর কি, মানে পার্সোনাল নলেজ দিয়ে বলতে পারি আর কি। সো জাহাঙ্গীর হোসেন ইজ এক্সট্রিমলি ওয়েল নোন। উনি জুলাই আন্দোলনের সময়, আপনি জানেন, আমরা জানি যে উত্তরা ওয়াজ আ ফ্ল্যাশ পয়েন্ট, এবং আন্দোলনের background work, a lot of the background organizational work, he was intricately involved in it. এর সময় আর কি, যেই 5ই আগস্টের যে বিশাল মার্চ এসেছিল, সেটা উত্তরা ওয়াজ দ্য ফার্স্ট প্লেস যেখানে আর কি আপনার আর্মি ব্যারিকেড ব্রিজ করা হয়। জুলাইয়ের পরে আপনার জাহাঙ্গীর হোসেনের ইমেজ হ্যাজ বিন রিজনেবলি গুড। আপনার উত্তরাতে ওইভাবে, যেটা আর কি আপনার সে এগেইন, আমরা যদি বলি যে আপনার নয়ন সাহেবের এক্সাম্পল দিই, বা দেশের বিভিন্ন জায়গাতে বিএনপি গ্রাসরুটের ব্যাড এক্সাম্পল দিই, উত্তরাতে সেরকম কিছু হয়নি। সো কনসিডারিং অল অফ দোজ থিংস, আমার মনে হয় যে এখানে জাহাঙ্গীর হোসেন খুব কমফোর্টেবলি জিতবে। ওকে, আপনি তাহলে এটা জাহাঙ্গীর হোসেনকে প্রেরিত করছেন। আমি একটু এখানে বোল্ড হব। আমি জানি এখানে জামাত ক্যান্ডিডেট নাই, একটা অর্গানাইজেশন স্ট্রাকচার ইস্যু আছে, বাট খুব রিসেন্ট গত কয়েকদিনে আমি দেখেছি যে যথেষ্ট ভালো কম্পিট হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মেইন নট বিকজ অফ আরিফুল ইসলাম, মাচ বিকজ এটা অলমোস্ট কাইন্ড অফ ইট হ্যাজ বিকাম, ঢাকা হ্যাজ বিকাম এ কাইন্ড অফ ইলেকশন, মানে যেটা আগে হতো যে ইনকামবেন্ট ভার্সেস অ্যান্টি ইনকামবেন্ট, বাট ফর হোয়াট এভার রিজন এখানে তো বিএনপি ভার্সেস অ্যান্টি বিএনপি এক ধরনের ব্যাপার চলে আসছে। তো এখানে প্রচুর ইয়াং ফ্যামিলি আছে, প্রফেশনাল, আপনি জানেন উত্তরাতে প্রচুর ইয়াং প্রফেশনালরা মুভ করে। তো সেই পার্সপেক্টিভে আমি হয়তো মার্জিনালি, আমি জানি যে এখানে ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আপনার সাথে আমি একমত যে বিএনপি ক্যান্ডিডেট যথেষ্ট লোকালি পপুলার। তো বাট স্টিল আমি মনে করি যে যদি ন্যাশনাল ওয়েভ, যেটা আমরা দেখছি যে 20-30% মতো, সেটা যদি হয় তাহলে আসলে এখানে আরিফুল ইসলাম জিতবে। বাট সেটা যদি এত বড় না হয় তাহলে ভেরি মাচ আই এগ্রি উইথ ইউ দ্যাট নর্মালি জাহাঙ্গীর হোসেনের জিতার কথা। বাট আমি এখানে একটু ইচ্ছা করি, একটু আমি মানে অ্যাডভেঞ্চারাস হলাম বা বোল্ড হলাম, আমি এখানে এনসিপিকে এগিয়ে রাখছি। ওকে, তাহলে আমরা ঢাকা 90 এখানে সাভারের দিকে, হ্যাঁ সাভারের দিকে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং দিলশান পারুন। আপনি বলেন। সো দিলশানা পারুল আমার পার্সোনালি পরিচিত, উনি অস্ট্রেলিয়া থেকে দেশে গিয়ে নির্বাচন করছেন। আমার আমি জানি না উনি এটা দেখবেন কিনা, দেখার হয়তো না সময় নেই এটা। যদি দেখেন দিলশানা, অল মাই বেস্ট উইশেস ফর ইউ। হ্যাভিং সেড দ্যাট, এটা আপনার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এখানে খুব হেসে খেলেই জিতবেন। আমি উত্তরার পরে যে আসনটা মোটামুটি ভালোভাবে চিনতে পারি পার্সোনাল রিজনে আর কি, সেটা হচ্ছে সাভার। এই এলাকাটা আমি আপনার, মানে আমি আমার মাই প্যারেন্টস ইউজ টু লিভ দেয়ার, সো আই নো দ্যাট প্লেস ভেরি ওয়েল এজ ওয়েল। এবং আমার শ্বশুর বাড়িও ওদিকেই ছিল আর কি। সো দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এখানে পুরনো এমপি, এবং উনি আওয়ামী লীগের সাথেও ভালোভাবে কন্টেস্ট করে জিতে আসছেন। কাজেই এখানে ওনার, মানে যত ওয়েভি হোক, এখানে আমি ওনার হারার কোনো চান্স দেখছি না। আমি আপনার সাথে একমত। এই ক্ষেত্রে দিলশান পারুন আসলে একেবারে অনেক নতুন ক্যান্ডিডেট, অফকোর্স শি ইজ ভেরি কোয়ালিফাইড, শিক্ষিত, বিদেশ থেকে এসে নির্বাচন করছেন, হ্যাটস অফ টু হার। বাট মানে ইলেকটোরাল পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং। আই হোপ শি উইল লার্ন লট অফ থিংস, এবং হয়তো এই এক্সপিরিয়েন্সটা ওনার ফিউচারে, আই হোপ শি উইল কন্টিনিউ দ্য পলিটিক্স, এবং বড় সাহস করে। কেন নর্মালি আমরা দেখি যে অনলাইন অ্যাক্টিভিস্ট, উনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং নর্মালি যারা অনলাইন অ্যাক্টিভিজম করে ওনারা আসলে অনলাইন অ্যাক্টিভিজমই করে। মানে কেউ যে আসলে অনলাইন থেকে
ফিজিক্যালি আসাটা, মানে দ্যাটস ওয়াই আই রিয়েলি কাইন্ড অফ দ্যাট শি হ্যাজ টেকেন এ ভেরি বোল্ড স্টেপ। শুধু মুখে Absolutely. কথা না বলে যে ফিল্ডে নেমে এসেছেন, এটা একটা বড় ব্যাপার। তো অবশ্যই আহ, অবশ্যই তো সেই জায়গাটাতে আমি ওনাকে সাধুবাদ জানাই এবং ওনার ভবিষ্যৎ পলিটিক্যাল ক্যারিয়ার ভালো হোক এটা আশা করি। বাট অবশ্যই আমিও আপনার মতো হ্যাভিং সেড দ্যাট আমার কাছে মনে হয় লোকাল পার্টিকুলার জায়গাটা একটু ডিফিকাল্ট হবে। তো এবং এটা যে পুরোপুরি আসলে সিটি তা না, মানে এটার মধ্যে একটা বড় অংশ আসলে এখন একটু একটু সেমি রুরাল বা সেরকম ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে এখানে একটা বড় অংশ। তো আমি হ্যাঁ বিশাল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। হ্যাঁ সেই বিবেচনায় মানে উনি ওনার ক্যাম্পেইন আসলে যতই উনি করুক না কেন, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনরা তো গত 20 বছর ধরে এই ক্যাম্পেইনটা করে আসছে, উনি সময় পেয়েছে মাত্র 2 বছর। এটা আসলে মেকআপ করা সম্ভব না আসলে। হ্যাঁ, তো এত বড় একটা জায়গা, তো সব বিবেচনায় আমি আসলে এটা তো বিএনপিকে এগিয়ে রাখছি। তো আমাদের লাস্ট একটি আসন যেটা আমি রিকোয়েস্ট করবো আমাদের যারা টিম আছে তারা যাতে ইন দ্য মিন টাইম ফাইনাল ট্যালিটা করে ফেলে এবং আমাদের দেয়। আমরা অনুষ্ঠান শেষ করার আগেই সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, ধামরাই উপজেলা, এটাও সাভারের পাশে, একটু রুরাল। হ্যাঁ, একেবারে পুরা সিটি না, বাট আজকাল তো সাভারের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অনেক এক্সটেন্ড করেছে। তো এখানেও বিএনপির একজন প্রার্থী আছেন, সিনিয়র প্রার্থী, এক্সপিরিয়েন্স, তামিজউদ্দিন, এবং এনসিপির তরুণ প্রার্থী, ফিমেল প্রার্থী, এনসিপি ঢাকায় 2জন ফিমেল ক্যান্ডিডেট করেছে এবং দ্যাট শুড বি এনকারেজড এন্ড অ্যাপ্রিশিয়েটেড। সো উনিও খুবই তরুণ, ইঞ্জিনিয়ারিং পাস করে মানে হয়তো খুব ইজিলি দেশের বাইরে যেতে পারতো বা ভালো চাকরি করতে পারতো, বাট পলিটিক্সে এসেছেন, which is very praiseworthy। তো উনি নির্বাচন করছেন, চেষ্টা করছেন ওনার মতো করে, যতটুকু দেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে। বাট আমার মনে হয় এক্ষেত্রেও এক্সপিরিয়েন্স ভার্সেস নিউ ওই জায়গাটাতে একটা ফ্যাক্টর হবে। তো আমি ব্যক্তিগতভাবে এটাতে বিএনপিকে এগিয়ে রাখবো, বাট যদি আপনি বলেন। না, আমিও বিএনপিকে এগিয়ে রাখবো। এটা আপনার ট্র্যাডিশনালি বিএনপি আই থিঙ্ক লস্ট ইট অনলি ওয়ান্স 2001-এ, সরি 2008-এ। 2008 ছাড়া এটা প্রত্যেকটা কম্পিটিটিভ নির্বাচনেই বিএনপি এটাতে জিতেছে। সো হ্যাঁ, আমি ওটা বিএনপিকে এগিয়ে রাখবো। নাবিলাকে অল দ্য বেস্ট উইশেস যে উনি রাজনীতিতে এসেছেন এবং রাজনীতিতে কন্টিনিউ করছেন। যারা আপনার দিলশানাকেও এটা একই জিনিস, যেরকম যে পলিটিক্স ইজ নট মানে T20 ক্রিকেট, সো ইটস মোর লাইক এ টেস্ট ম্যাচ। সো এইবার না হলে পরের বার বা তার পরের বার বিএনপির অনেক ক্যান্ডিডেটই 15-20 বছর ধরে মাঠে নেমে মানে লেগে আছেন আর কি। জামাতেরও অনেকেই তাই। জামাতেরও আমরা দেখেছি যে 96-এ যারা 1% বা 2% ভোট পেতেন বা 91-এ 1-2% ভোট পেতেন, তারা এইবার মানে জিতেও যেতে পারে 30 বছর পরে, সো 35-36 বছর পরে। সো সবাইকে সেই উইশেস, কিন্তু আসনটা প্রবাবলি বিএনপিকে জিতে দিচ্ছে। এক্স্যাক্টলি, আপনি বললেন যে এটা দিস কাইন্ড অফ টেস্ট ক্রিকেট, এটা আসলে বিল করতে হয়, আস্তে আস্তে বিল করতে হয়। তো আমার কাছে মনে হয় যে আমিও আশা করব যে ইলেকশন রেজাল্ট যাই হোক না কেন, যারা ক্যান্ডিডেট, পার্টিকুলারলি ইয়াং ক্যান্ডিডেট যারা আছেন, তারা রেজাল্টে হয়তো খুব পজিটিভলি নেবেন, লার্নিং হিসাবে নেবেন। ইট ইজ এ ভেরি টাফ গেম, নো ডাউট, বাট ওনাদেরকে আসলে ওনারা এসেছেন এই গেমে। আমরা তো সবকিছু ডেমোক্রেসির জন্যই করছি, তো এখন ডেমোক্রেসিটা যদি খেলায় টিম না থাকে তাহলে তো আসলে খেলা হয় না। তো ইলেকশন ইজ এ গেম, এখানে তো আসলে মানে কেউ জিতবে কেউ হারবে, দ্যাট ইজ দ্য রুল। বাট এই যে পার্টিসিপেট যে করছেন এবং এই ইয়াং ক্যান্ডিডেটরা বেশ হেভিওয়েট ক্যান্ডিডেটদের সাথে যে তারা মুখোমুখি পার্টিসিপেট করছেন, এটা দিস ইজ এ সামথিং আমাদের ডেমোক্রেসিকে আরো অনেক এনরিচ করবে। এবং এটা যাতে তাদের অনেকের জন্য হয়তো ভাবতে পারে যে না, বাংলাদেশ ইজ নট, এই ইলেকশন ইজ নট ফর দেম। আপনার আমি আশা করি তারা এখানে ডিমোরালাইজ হবে না, যাই ভোট পাক না কেন, এটাকে লার্নিং হিসাবে নেবেন এবং ফিউচারেও তারা এই রাজনীতিতে থাকবেন। আমরা দর্শকবৃন্দ আপনাদের অনেক সময় আমাদের সাথে ছিলেন, যারা এখন পর্যন্ত আমাদের সাথে লাইভে আছেন, এটা রেকর্ডও হবে, আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের সাথে শেয়ার করব টোটাল ট্যালিটা। আমাদের একটু গ্রাফিক্স টিম এটা নিয়ে কাজ করছে, বাট আমরা মনে হয় মুখে বলতে পারি
আমাদের কি এসেছে? আমরা ঠিক আছে, আমরা তাহলে মুখে আমরা ডিসকাস করি। আমরা যদি একটু ঢাকার আগের পিকচারটা নিয়ে আসি। আমাদের যে গ্রাফিক্সটা ছিল ঢাকার অ্যানাউন্স করার আগে, তারপরে আমরা ওখান থেকে আচ্ছা অলরেডি ঢাকার আপডেটটা চলে আসছে। আমরা তাহলে একবারে আপডেটটাই দেখি। ওকে, আমরা মোটামুটি গত প্রায় 8-10 দিনের যে অ্যানালাইসিসটা করেছি আপনাদের সাথে নিয়ে, আমাদের এক্সপার্টরা এখানে অনেক ভ্যালুয়েট করেছেন, অনেক ইনসাইট দিয়েছেন যেগুলো আসলে আমার ব্যক্তিগতভাবে জানা ছিল না। আমি শিওর আপনাদের অনেকেরই জানা ছিল না। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই, এবং আমরা আশা করি আপনারা এখান থেকে বেশ কিছু নতুন ইনসাইট পেয়েছেন। আর জাস্ট একটা জিনিস বলবো যে ডেমোক্রেসি তো আসলে ইজ এ প্রসেস। ডেমোক্রেসি তো আসলে শুধু একটা ইলেকশন রেজাল্টটাই ডেমোক্রেসি না। এটার মধ্যে আসলে ইলেকশনের আগেও অনেক কিছু হবে। এই আমরা পোলের কথা বলছি, বিভিন্ন জরিপ, প্রেডিকশন, ন্যাশনাল প্রেডিকশন, সিট ওয়াইজ প্রেডিকশন, দিস আর অলসো পার্ট অফ দ্য ইলেকশন। তো আমরা সবাই মিলে এটাকে সেলিব্রেট করছি, এবং সেটার পার্সপেক্টিভে আমরা এই গত 8-10 দিন এই এক্সারসাইজটা করেছি। এখানে এটার সৌজন্য বিডি জবস ছিল, বিডি জবসের লজিস্টিক্স এবং টিমরা আমাদেরকে হেল্প করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এ পর্যায়ে জ্যোতিকে বলবো যে আমাদের যে টোটাল সামারিটা আছে সিট ওয়াইজ ট্যালি, এটা আমার সাথে শেয়ার করেন। আমি শুধু একটু বলবো, এটা কিন্তু 299টা আসনের, কারণ একটা আসন প্রার্থী মারা যাওয়াতে সেটা ইলেকশন এখন হচ্ছে না, আমরা ওই আসনটাকে এখানে রাখিনি। তো যদি আপনি আমাদের সাথে প্রেজেন্ট করেন। হ্যাঁ, সো এখানে বিএনপি জোট 165টা সিট পাচ্ছে। এই 165টা সিটের মধ্যে আপনার বিএনপি বাইরে আছেন আপনার আন্দালিবুর রহমান পার্থ এবং আরো 2-1 ইন্ডিভিজুয়াল। সো জনাদ হোসেন সাকি, আমরা তাদের দুজনকেই বলেছি যে তারা জিতবেন। আমার মনে হয় বিএনপি প্রার্থী মানে একটা হচ্ছে ধানের শীষ, এই আর কেউ যেমন সাকি বা পার্থ ধানের শীষের বাইরে পার্টিসিপেট করছেন, তো কিন্তু তারাও এই 165তে আছেন। হ্যাঁ, কিন্তু আমরা এখানে যেহেতু জোট বলছি আর কি, যে 165-র মধ্যে এই দুজনও পড়ছেন। হ্যাঁ, সো ওনারা যেহেতু আপনার ন্যাশনাল ফিগার, তাই জন্য ওনাদের নাম স্পেসিফিক্যালি মেনশন করলাম। আমরা যে 165 জন বিএনপি জোটে বলেছি, আমরা কোনো আসলে মানে উই হ্যাভন্ট ফাউন্ড এনি ন্যাশনাল লিডার যে আপসেট ডিফিট হচ্ছে। সো আই শুড নোট দ্যাট। সো সেটা আর কি, যে আমরা চেষ্টা করেছি আপনার, আমাদের কিছু অ্যাসাম্পশন ছিল। একটা অ্যাসাম্পশন হচ্ছে যে আমরা যে জামাতের পক্ষে বা জামাত এনসিপির পক্ষে বা বিএনপির বিপক্ষে যে একটা ওয়েভ বা একটা সার্জ, এটা আমাদের অ্যাসাম্পশন, মানে আমাদের বেসলাইন অ্যাসাম্পশনে আমরা ধরে নিয়েছি এটা। সো দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু তারপরেও আমরা কোনো বিএনপি জোটের বা কোনো বড় নেতা, ন্যাশনাল লেভেলের কোনো নেতাকে হেরে যাবেন, এটা আমরা মনে করছি না। সো ফর এক্সাম্পল ঢাকা 8-এ যেখানে আপনার মির্জা আব্বাস সাহেব এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের বিরুদ্ধে মানে দুজনের মধ্যে একটা স্ট্রং কন্টেস্ট হচ্ছে, কিন্তু আমরা সেটা তারপরেও আমরা বলছি যে মির্জা আব্বাস সাহেবই জিতে আসবেন শেষ পর্যন্ত। ইভেন আপনার কিছু ক্লোজ সিট ফাইট হতে হবে, লাইক পঞ্চগড়ে হয়তো সরি ঠাকুরগাঁও মির্জা ফখরুল, আমরা ওখানে কিন্তু মির্জা ফখরুল আমরা প্রেডিক্ট করছি যে মির্জা ফখরুল জিতে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ বা যারাই আছেন, এক্স্যাক্টলি হ্যাঁ, যারা মঈন খান বা খন্দকার মোশাররফ হোসেন, মানে যারা জাতীয় নেতা, বিএনপির যারা জাতীয় নেতা, তারা কেউই হারছে বলে আমরা মনে করছি না। করে আমরা এখানে বলছি যে 165। এবং আরেকটা বলি যে সরি আপনার যদি একটু যদি বলি যে যেই ট্র্যাডিশনাল বিএনপির ডিস্ট্রিক্ট গুলো আছে, লাইক চিটাগাং বা বগুড়া বা আরো কিছু যেমন সিলেট, ওখানে হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো পুরো ডিভিশনে কিছু সিট জামাতের দিকে যাচ্ছে, বাট জেনারেলি ওই আমরা যদি ম্যাপটাও দেখি, জেনারেলি ওই এরিয়াগুলো কিন্তু বিএনপির দিকেই থাকছে, ডিসপাইট, এটা ভেরি ইম্পর্টেন্ট, ডিসপাইট দ্য আমরা যেটা মনে করছি যে জামাত প্রচুর ভোট পাবে বিএনপি থেকে, ওইটাকে ধরে নিয়েই কিন্তু আমরা এই পজিশনটা করছি। জি জি, এবং একইভাবে আমরা যদি এখন জামাত এনসিপি জোটে দেখি, সো আমরা এগেইন আমরা ধরেই নিচ্ছি যে জামাত এবং এনসিপি সেটা আর কি আপনার একটা জুলাই এফেক্ট হবে,
একটা পার্টিকুলারলি আরবান এরিয়াতে, তো সদর উপজেলাতে অথবা পৌরসভা এলাকাতে আর কি। তার সাথে আমরা ধরে নিচ্ছি যে একটা অ্যান্টি বিএনপি অ্যান্টি ইনকামবেন্সি হচ্ছে। আমাদের একদম প্রথম এপিসোডে এটা রাজীব খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন। সো যারা আর কি এটা ইউটিউবে দেখছেন তারা দেখতে পাবেন যে একদম প্রথম এপিসোডটা এই সিরিজের, সেখানে রাজীব এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন যে আমাদের অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কি সেটা থেকে। সো সেটা ধরে নিয়ে আমাদের অ্যানালিসিস থেকে আমরা জামাত এবং এনসিপি জোট, হুইচ অলসো ইনক্লুডস খেলাফত মজলিস, তারাও হয়তো আমরা 2-1টা সিট দিয়েছি। সো সেটা মিলে 96টা সিট, এবং এলডিপি কেও দিয়েছি আমরা। জি হ্যাঁ, 11 দলীয় জোটকে আমরা 96টা আসন দিচ্ছি। আমরা যদি এখন ম্যাপের দিকে তাকাই, যে সবুজ হচ্ছে আপনার জামাত জোট, জামাত এনসিপি 11 দলীয় জোট। সো এখানে আপনারা দেখবেন যে সবুজ ইজ পার্টিকুলারলি প্রিভ্যালেন্ট বর্ডার এরিয়াগুলিতে, দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে এবং পূর্বাঞ্চলেও বর্ডার এরিয়াতে কিছু কিছু সবুজ আছে। গাঢ় সবুজ মানে হচ্ছে আমরা সবাই একমত যে এগুলি আর কি জামাত এনসিপির পক্ষে যাবে। গাঢ় লাল মানে হচ্ছে আমরা সবাই এখন যে এটা বিএনপির পক্ষে যাবে। হালকা লাল, হালকা সবুজ মানে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু এটা মানে ম্যাপের হিসাবটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আর কি, যে কি হচ্ছে আর কি। জাতীয় পার্টি আমরা দেখছি যে 4টা আসনে জাতীয় পার্টি এখনো টিকে আছে। দিস ইজ মানে আমাদের মনে হয় না যে এটার সাথে আপনার লাঙ্গল বা এরশাদ সাহেব বা কোনো হিস্টোরিক্যাল কোনো কিছুই আছে। দিস আর অল ইন্ডিভিজুয়ালস যাদের আপনার লোকাল লেভেলে এখনো লেগেসি, এখনো তাদের আপনার ইনফ্লুয়েন্স আছে সেই জন্য। ঠিক একইভাবে আমরা ইসলামিক আন্দোলনও 4টি আসনে এগিয়ে রেখেছি বা মনে করছি যে তারা জিতবে। নট নেসেসারিলি যে আপনার এই অঞ্চলগুলি পার্টিকুলারলি মোর কনজারভেটিভ বা মানে তারা আর কি বা আপনার বাংলাদেশ থেকে বার হয়ে গিয়ে একটা খেলাফত করতে চায় বা শরিয়া রাষ্ট্র করতে চায়। মাচ মোর দ্যাট যে এখানে ইন্ডিভিজুয়াল নেতাদের মানে ওই ইসলামী আন্দোলনের নেতাদের একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে। শেষটা হচ্ছে নীল, যেটা ব্লু ইয়ে থেকে আর কি স্বতন্ত্র এবং অন্যান্য, এখানে আমরা 29টা রেখেছি। এই 29টার মধ্যে বোধহয় আমার ধারণা মানে আমার হিসাব মতে বোধহয় 25টাই আসলে বিএনপির বিদ্রোহী প্রার্থী। 25টা না হলেও অ্যাটলিস্ট 22-23টা হবে, 22-23টা হবে। কিছু কিছু জায়গাতে আপনার আওয়ামী লীগ, যেমন মনে করেন গোপালগঞ্জে গোবিন্দ প্রামাণিক সাহেবকে আমরা দিচ্ছি, উনি স্বতন্ত্র, কিন্তু উনি একজন সনাতন কমিউনিটির একজন মেজর নেতা। উনি মানে আপনার শেখ হাসিনার আসনে গোপালগঞ্জ 3-এ শেখ হাসিনার আসনে উনি দাঁড়াচ্ছেন। এটা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের আসন। সো সেখান থেকে আর কি আপনার উনি জিতে আসছেন। এরকম কিছু আছেন, কিন্তু মানে ওই 29-এর মধ্যে ভ্যাস্ট মেজরিটি 22-23টা মানে যারা আর কি আপনার আসলে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, তার কারণ হচ্ছে যে তারা বিএনপি থেকে বিদ্রোহ করে মানে ওখানে নির্বাচন করছেন আর কি। সো তারা যদি নির্বাচনের পরে লেটস সে যে এটা যদি আমরা 20টাও ধরি, যে তারা যদি নির্বাচনের পরে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এবং নেতৃত্ব সেটা মেনে নিবে, তাহলে পরে হয়তো আপনার বিএনপির ইভেন্চুয়াল ট্যালিটা বা বিএনপি জোটের শেষ পর্যন্ত হয়তো 185 পর্যন্ত যেতে পারে। মানে তারা 2/3 পাচ্ছে না, বাট ইকুয়ালি জামাত এনসিপি জোটও মানে 1/3 যেতে পারছে না, তারা 96 আছে। সো দিস ইজ সিগনিফিক্যান্ট। তার কারণ হচ্ছে আপনার নির্বাচনের পরে সরকার গঠন করতে এটা কোনো ব্যাপার না। সরকার গঠন করার মতো আসন তো আমরা মানে ঢাকা সিটি কম্পেয়ার করার আগেই বিএনপি 151 ক্রস করে গিয়েছিল, কিন্তু সংবিধান সংশোধনের জন্য 2/3 একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আমরা জানি যে জুলাই চার্টারের অনেক কিছুতেই দ্বিমত আছে, এবং জুলাই চার্টারের বাইরে গিয়েও বিএনপির অনেক কিছু প্রমিসেস আছে যেটা জুলাই চার্টারের সাথে কনসিস্টেন্ট না। সো সেই সেন্সে 2/3 ইজ এন ইম্পর্টেন্ট মাইলস্টোন। আমরা যেই অ্যাজাম্পশনের উপরে বেস করে এইগুলি প্রেডিক্ট করছি, সেই অ্যাজাম্পশনের উপরে বেস করলে পরে বিএনপি 2/3 যেতে পারছে না। বাট ইকুয়ালি বিএনপি কে ব্লক করার মতো জামাত এনসিপি জোটও 1/3 যেতে পারছে না। সো এখানে মানে একটু এই জিনিসটা একটু নিউয়ান্সড, এবং এটা আমাদের বোধহয় মনে রাখা উচিত। কারণ মানে তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ছোটখাটো দলগুলি মানে জাতীয় পার্টি বা ইসলামী আন্দোলন বা স্বতন্ত্র যারা আর কি,
দে উইল হ্যাভ আ রোল টু প্লে। আর যদি এই ধরনের সিনারিও আসলে হয়, তাহলে পরে নির্বাচনের পরে এনাদের আপনার একটা বার্গেনিং পাওয়ার থাকবে। মানে সংবিধান সংশোধনের জন্য, বাট সরকারের গঠনের জন্য তো বার্গেনিং না, সরকারের গঠনের জন্য না, না সরকার গঠনের জন্য বিএনপি মানে আগে মানে এই সিনারিও আসলে পরে তারেক রহমান আমাদের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কমফোর্টেবলি বলা যায় যদি 165টা 151টা আসন পেলে পরেই সরকার গঠন করা যায়। আপনি 165টা পাচ্ছেন, এই 165টার মধ্যে মানে আপনার যদি জোট প্রার্থীদেরকে মানে যেমন সাকি সাহেব বা পার্থ সাহেব তাদেরকে বাদ দিলে পরেও ধানের শীষের ক্যান্ডিডেট ইজিলি ওভার 151। কাজে সরকার গঠন করতে কোন রকমই আমরা আমাদের অ্যানালিসিস অনুযায়ী বা আমাদের প্রেডিকশন অনুযায়ী তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জি, ধন্যবাদ জ্যোতিকে আপনার এই উপস্থাপনের জন্য। আমি শুধু আমরা অনুষ্ঠান শেষ করব, অনেক রাত হয়ে গেছে। আমরা আগামীকালের নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি। আশা করছি খুব সুন্দর একটি ইলেকশন আমরা করতে পারবো, জাতি করতে পারবে, কারণ এর জন্য আসলে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে, অনেক অপেক্ষা করতে হয়েছে। এবং ডেমোক্রেসি আসলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ডেমোক্রেসি একটা ইলেকশনেই শেষ হয়ে যায় না। আমি মনে করি যে আমাদের এটা একটা ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে যে ইলেকশনের পরেই এটাকে মানে অস্বীকার করার একটা টেন্ডেন্সি থাকে। আশা করি সেটা হবে না, সবাই স্পোর্টলি নিবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই আমরা যে এই পেটিশনটা করেছি সেটা যদি আসলে স্ট্যান্ড করে বা সেটার আশেপাশেও যদি স্ট্যান্ড করে, আমি মনে করি এটা আসলে ইন এ সেন্স ইজ এ উইন উইন ইলেকশন। উইন উইন এই জন্য যে এখানে হয়তো বিএনপি উইন করছে, বিএনপি আগেও উইন করেছে, এর থেকে আরো বেশি আসলে উইন করেছে। ল্যান্ডস্লাইড আওয়ামী লীগের মতো দলের বিরুদ্ধে তারা ল্যান্ডস্লাইড নির্বাচন করে জিতে আসছে। সো বিএনপি হয়তো উইন করছে, বাট এই ক্ষেত্রে কিন্তু এই রেজাল্ট যদি হোল্ড করে, আমি মনে করি যে জামাতেরও আসলে এটাও একটা বড় পাওয়া, ইন এ সেন্স দ্যাট জামাত মানে একা নির্বাচন করে যদি মানে এখানে আমাদের প্রায় 90টার মতো আসনের ব্যাপার আছে যদিও জোট সঙ্গীকে নিয়ে, বাট মোস্ট প্রবলি এটার মধ্যে প্রায় 80টার মতো জামাতের নিজস্ব এমপি হবে যদি এই প্রেডিকশনটা হোল্ড করে। তো সেটাও আমার কাছে মনে হয় যে জামাতের জন্য তার এনি হিস্টোরিক্যাল যে রেজাল্ট তার তুলনায় অনেক অনেক গুণ বড় একটা রেজাল্ট। যদি কারেক্ট করবেন আমাকে, জামাতের লাস্ট সিট ওয়াইজ তার হাইয়েস্ট নাম্বার ছিল বোধহয় 17, ইফ আই এম নট রং। 18 91 সালে 18। তো সেই ক্ষেত্রে জামাত তখনও জামাত একাই নির্বাচন করেছিল। তো সেই ক্ষেত্রে 18 থেকে যদি 90 বা 80 দিকে যায়, তো জামাত কিন্তু প্রায় 4 গুণ তারা তাদের সিট ট্যালি বাড়াতে পারবে। তো তাদের জন্য এটা আসলে একটা বড় উইন বলবো আমি। তো বিএনপির জন্য তো অফকোর্স তারা যদি সরকার গঠন করতে পারে একটা বড় উইন, বাট জামাতের জন্য এটা একটা বড় উইন। তো দিস ইজ প্রবলি ওয়ান অফ দ্য ইলেকশন যেখানে আসলে আমাদের যাই রেজাল্ট হোক না কেন এটা একটা উইন উইন রেজাল্ট হবে। আশা করি সবাই এটাকে পজিটিভ ওয়েতে নেবেন। আর আমাদের এই প্রেডিকশন একেবারেই একটা মানে আমরা এটাকে ওয়ান কাইন্ড অফ একাডেমিক এক্সারসাইজ হিসাবেই দেখা ভালো। আমরা ডাটা নিয়ে কাজ করেছি, এফোর্ট দিয়ে অ্যানালাইসিস করেছি, তর্ক বিতর্ক করেছি, তারপরে একটা জায়গায় এসেছি। এবং এটা ইট ক্যান বি রং, মানে এটা এমন না যে এই প্রেডিকশন হবে। আমরা এখন মনে করছি যে এই প্রেডিকশন আরো অনেক কিছু হয়তো সাধারণ ভোটারদের মনে হয়তো অনেক কিছু যেটা আমরা তো রিড করতে পারিনি। তো সেই ক্ষেত্রে হয়তো দিস প্রেডিকশন মাইট বি নট রাইট, বাট স্টিল আমার কাছে আমরা এটাকে পজিটিভলি নিব। যদি আমরা যদি এটা রাইট হয়, কাছাকাছি হয়, উইল বি ভেরি হ্যাপি। বাট যদি রাইট নাও হয়, উই উইল নট বি আনহ্যাপি, বিকজ আমরা এই এক্সারসাইজের মাধ্যমে আমরা নিজেরা অনেক কিছু শিখেছি। আমার ধারণা আপনারাও এখান থেকে উপকৃত হয়েছেন, নতুন অনেক তথ্য জানতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এই যে সামনের বাংলাদেশের এই ইউটিউব চ্যানেলটা আপনারা আমাদের সাথে শেয়ার করেন। এখানে প্রতিটা জেলার আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। আশা করি ভালো থাকবেন আপনারা সবাই এবং সুন্দরভাবে আমরা আমাদের আগামীকালের যে ডেমোক্রেটিক ট্রানজিশন এটাতে আমরা উত্তরণ ঘটাতে পারব। ভালো থাকুন, শুভরাত্রি।